আচ্ছা, আজকে চ্যাপ্টারটা হচ্ছে তোমার প্রসেস সিনক্রোনাইজেশন। আমরা যে বইটা ফলো করতেছি ওই বইটার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 এইটা। তো প্রসেস সিনক্রোনাইজেশনের কনসেপ্টটা কেন লাগে এটা আগে সবার আগে একটু আসি যে আমরা জানি দেয়ার আর টু টাইপস অফ প্রসেস অ্যাকচুয়ালি আমরা পড়ছিলাম। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস আর একটা হচ্ছে কোঅপারেটিং প্রসেস, রাইট? একটা পড়ছিলাম কি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, আর একটা পড়েছিলাম আমরা কোঅপারেটিং প্রসেস। তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে যে কোঅপারেটিং প্রসেস গুলো যেন কোনগুলো আর ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কোনগুলো। ইন্ডিপেন্ডেন্ট প্রসেস তো কি নিজে নিজে এক্সিকিউট হইতে পারে, অন্য কোনো প্রসেসের হেল্প লাগে না। এই জন্য আমাদের এই প্রসেস নিয়ে কোনো কনসার্ন নাই। আমাদের কনসার্ন হচ্ছে আপনার কোঅপারেটিং প্রসেস নিয়ে। কোঅপারেটিং প্রসেস গুলো কি করে যে একটা প্রসেস অন্য প্রসেসের সাথে নিজেদের ইনফরমেশন গুলো শেয়ার করে। তাহলে যখন তারা ইনফরমেশন শেয়ার করবে যেই জায়গাটা তাদের মধ্যে শেয়ারেবল, যেই পার্ট অফ দ্য কোড বা যেই ভ্যারিয়েবলটা বা যেই তোমার ডেটাটা তাদের মধ্যে শেয়ারেবল, ওই শেয়ার রিসোর্সটাকে যখন অনেকগুলো প্রসেস একসাথে ইউজ করবে ওই ইউজের সময় আমাদের কিছু সিনক্রোনাইজেশন মেনটেন করতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক ইস্যু। তার কারণ কি যে ধরো কোনো একটা সাপোজ ভেরিয়েবলকেই তুমি আপডেট করতেছো বা কোনো একটা ডেটা বা কোডকে তুমি সবাই মিলে যদি এক্সিকিউট করে বা সবাই মিলে যদি ম্যানিপুলেট করে, একসাথে যদি সবাই ওই সেম জিনিসটা বা সেম জায়গায় ম্যানিপুলেট করে বা এডিট করে, তাহলে সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেখাবে, হুইচ ইজ আ ইম্পসিবল থিং। যেটা হওয়াটা সম্ভব না, কারণ একই সময় ধরো একটা ভেরিয়েবলের ভ্যালু একটাই হইতে পারবে বা কোনো একটা জায়গায় একটা জিনিসই থাকতে পারবে। একই জিনিসের অনেকগুলো ফরম্যাট বা একই একই জিনিসের অনেকগুলো তোমার কি বলবো যে অনেকগুলো রূপ হইতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের সিনক্রোনাইজেশনটা দরকার হয় আসলে কোঅপারেটিং প্রসেসের জন্য, ঠিক আছে? যে কোঅপারেটিং প্রসেস গুলো আসলে কি করে তোমার একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ার করে। এই জন্য ইনফরমেশন শেয়ারের সময় তারা যেন সিনক্রোনাইজেশন মেনটেন করে, এইটাই তো অবজেক্টিভ হিসেবে লেখাই যে এখানে আমরা শুধুমাত্র সিনক্রোনাইজেশনের কনসেপ্ট জানবো এটাই না। এছাড়াও এই চ্যাপ্টারের শেষে কিছু সিনক্রোনাইজেশনের ক্লাসিক্যাল প্রবলেম ছিল, যেগুলো সিলেবাস থেকে এইবার অ্যাড করেও বাদ দিয়ে দেওয়া হয়েছে যে ক্লাসিক্যাল প্রবলেম গুলো, কারণ আমাদের টাইম নাই এই জন্য। তো মেইনলি আমরা ক্রিটিক্যাল সেকশন প্রবলেম সিনক্রোনাইজেশন ব্যাপারটা কি, ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা কি, ক্রিটিক্যাল সেকশনের সলিউশন কিভাবে দিতে হয়, সেগুলোর কিছু হার্ডওয়্যার এবং কিছু সফটওয়্যার সলিউশন নিয়ে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? এই চ্যাপ্টারটা বেসিক্যালি এগুলো নিয়েই তোমার এখানে ডিসকাস করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটু ব্যাকগ্রাউন্ড ডিসকাশন যেটা আমি বললাম এটাই করা আছে। বলা হচ্ছে কি যে অপারেটিং প্রসেস ইজ ওয়ান দ্যাট ক্যান এফেক্ট অর বি এফেক্টেড বাই আদার প্রসেস এক্সিকিউটিং ইন দ্য সিস্টেম, ঠিক আছে? তাহলে এখানে কোঅপারেটিং প্রসেসের ডেফিনিশনটা আরেকবার দিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? প্রসেস ক্যান এক্সিকিউট কনকারেন্টলি অন অর প্যারালালি। প্রসেস কি করতে পারে তোমার কনকারেন্ট অথবা প্যারালালি এক্সিকিউট করতে পারে। কিভাবে? তোমার কম্পিউটারে যদি ইফ ইউ হ্যাভ মাল্টিপল সিপিইউ তাহলে প্যারালালি এক্সিকিউট করবে এবং কনকারেন্টলিও এক্সিকিউট করতে পারে। সো কনকারেন্ট অর প্যারালাল অ্যাক্সেস টু শেয়ার ডাটা মে রেজাল্ট ইন ডেটা ইনকনসিস্টেন্সি। তাহলে অনেকগুলো প্রসেস, মনে করো কোনো একটা ডেটাকে ধরো P1, হ্যাঁ P2, হ্যাঁ P3, সবার মাঝে কোনো একটা ডেটা বা কোনো একটা ভ্যারিয়েবল ধরো A = 2, এটা হচ্ছে সবার মধ্যে শেয়ারেবল, ঠিক আছে? এখন সবাই যদি এটাকে ম্যানিপুলেট করে, ঠিক আছে, এই A = 2 ধরো এটা হচ্ছে খেলার মাঠে কোথাও একটা খেলা হচ্ছে, সেইটার ভেরিয়েবল আপডেট করার বা ডেটাটা একটা ওয়েব পেজে আপডেট করার তোমার মানে তোমার তোমার তিনটা প্রসেসের কাছে বা তিনজনের কাছে দেওয়া আছে, P1, P2, P3, তিনজনের কাছে। একজন যে হলো মাঠ থেকে খেলা দেখতেছে তার কাছে, একজন যে স্টুডিওতে বসে আছে সে, আর একজন যে ওয়েব পেজ কন্ট্রোল করতেছে সে। এখন মনে করো যে খেলা দেখতেছিল সে হঠাৎ করে ধরো কেউ একজন প্লেয়ার 4 মারছে, তো এটাকে সে শর্ট করে 6 করে দিবে, তো এই ইনফরমেশনটা তার কাছে আসতে বা এর কাছে আসতে সময় লাগবে। তো তারা ধরো বা দেখছে যে তারা দৌড়াইছে, হয়তো বা তারা 2 এর জায়গায় এটাকে 3 করবে P2, আর P1 এটাকে বলে দিবে যে না এটা 6, P2 বলবে এটাকে কত, যে এটা হচ্ছে 3, P3 এটাকে হয়তো বা কখনো কোনো কিছু দেখতেই পায়নি, হয়তো বা সে এটাকে 2 বলবে। তাহলে মাল্টিপল পার্সন যদি এর ভ্যালুকে মাল্টিপল ভাবে এডিট করতে থাকে, তাহলে কি হবে? তোমার একটা ইনকনসিস্টেন্ট চলে যাবে ডেটাটা। ইনকনসিস্টেন্ট ডেটা মানে অসঙ্গতিপূর্ণ ডেটা, মানে একটা ডেটার অনেকগুলো ফর্ম বা অনেকগুলো ভ্যালু হইতে পারে না, ঠিক আছে? তো concurrent or parallel access of shared data may result in data inconsistency. তো data inconsistency একটা প্রবলেম।
যেটা আমার কি করতে, কিসের জন্য হয়, যে যেই শেয়ার্ড ভেরিয়েবলটা বা যেই শেয়ার্ড রিসোর্সটা, যে শেয়ার কোন একটা কোডকে যদি মাল্টিপল প্রসেস এক্সিকিউট করার ফলে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভ্যালু তারা এট এ টাইমে যদি প্রডিউস করে, তাহলে আমরা অসঙ্গতিপূর্ণ ডেটা পেতে পারি। তাহলে আমাদের কি দরকার, একটা ডেটা কনসিস্টেন্সি মেনটেন করা দরকার। উই ডু নট নিড ইনকনসিস্টেন্ট ডেটা, উই নিড অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট ডেটা। সো আমাদের তাহলে কি করতে হবে, মেইনটেইনিং ডেটা কনসিস্টেন্সি রিকোয়ার মেকানিজম টু এনশিওর অর্ডারলি এক্সিকিউশন অফ কোঅপারেটিং প্রসেস। তাহলে আমরা যেই সমস্ত প্রসেস গুলোর মধ্যে রিসোর্সটা শেয়ার্ড, তার মানে কি এই প্রসেস গুলো সবাই কি তোমার কোঅপারেটিং প্রসেস। তাহলে এই কোঅপারেটিং প্রসেস গুলো এই রিসোর্সকে যেন অর্ডারলি এক্সিকিউট করে। অর্ডার মানে আমি একটা সিনক্রোনাইজেশন অর্ডার দিব। ধরো আমি বললাম যে আগে P1 এটাকে এক্সিকিউট করবে, তারপরে P2, তারপরে P3, একই সাথে তিনজন এটাকে এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি বলি যে না, আমাদের ধরো প্লেনে একটা যে ওয়াশরুম আছে, ওই ওয়াশরুমটা হচ্ছে তোমার একটা প্রপার সলিউশন, কিংবা তোমার আমরা এরকম একটা কি অন্য কোনো কিছুর এক্সাম্পল নিতে পারি, যেমন এট এ টাইমে কি একজনই শুধু ভিতরে যেতে পারে, বা এট এ টাইমে ভিতরে একজনই শুধু এটাকে এক্সিকিউট করতে পারে। সো যেই জায়গাটা তোমার শেয়ার, ওই ওয়াশরুমটা কি সবার মধ্যে শেয়ার। কিংবা ধরো যে তোমার কি বলবো, আর কি বলতে পারি, যে সেটাই, যে ওয়াশরুমের এক্সাম্পলটা যদি বলি, যে এইটা প্লেনে ধরো 200 জন পিপলের মধ্যে ধরো দুইটা ওয়াশরুম থাকে, এই দুইটা ওয়াশরুম কি এই 200 জন পিপলের মধ্যে শেয়ার। ইভেন প্লেনে যে পাইলট আছে, যে ক্রুরা আছে, তাদের সবার মধ্যে কিন্তু এই দুইটা জিনিস কমন বা শেয়ার। তাহলে সারা সবাই, তার মানে সবাই কিন্তু কমনলি এই দুইটা রিসোর্স কে ইউজ করবে। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চিত করবো যে একসাথে সবাই যেন এই রিসোর্স ইউজ না করে। আমরা চাইবো ওখানে যেন একটা অর্ডার থাকে। ঠিক আছে, অর্ডারলি যেন এই রিসোর্স গুলো এক্সিকিউট হয়। তাহলে এই অর্ডারলি এক্সিকিউশনটা আমার কখন দরকার হয়, যখন আমার প্রসেসটা কোঅপারেটিভ প্রসেস হয়। দ্যাট মিনস একজন অন্যজনের সাথে শেয়ার রিসোর্স শেয়ার করে। ওই যে প্লেনে যে 200 জন মানুষ, তারা সবাই কিন্তু কি একজন আরেকজনের সাথে এই ওয়াশরুমটাকে শেয়ার করতেছে। এই দুইটা ওয়াশরুমকে তারা সবাই মিলে একসাথে শেয়ার করতেছে, সবার জন্য, এই 200 জন মানুষের জন্য কিন্তু এই দুইটা ওয়াশরুম। তাহলে এই দুইটা জিনিসকে যেহেতু 200 জন মানুষ শেয়ার করতেছে, তাহলে আমাকে নিশ্চিত করতে হবে যে সেটার একটা প্রপার অর্ডারলি এক্সিকিউশন যেন হয়। ঠিক আছে, তো এই আপনার প্রসেসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অনেকটা তাই। তো আমরা কেন সিনক্রোনাইজেশন আসলে দরকার, এই ব্যাপারটা কি একটু বোঝা গেছে এখন, যে আমি কেন সিনক্রোনাইজেশনের কথাটা বলতেছি, বা কেন আমার সিনক্রোনাইজেশনটা দরকার হচ্ছে অ্যাকচুয়ালি? বুঝা গেছে একটু, নাকি বোঝা যায়নি? কেউ কি শুনেছো খেয়াল করে আমার কথা? শুনেছি ম্যাম। আচ্ছা, তাহলে মানে কেন দরকার হয় এই কথাটা একটু একটু বুঝা গেছে নাকি, নাকি এখনো বুঝতে একটু সমস্যা আছে? ম্যাম সামনে কি আরো এক্সাম্পল থাকবে না, তখন হ্যাঁ, আই থিংক ফার্দার আরো ডাউন দ্য ক্লিয়ার হবে। আরো এক্সাম্পল আছে সামনে। হ্যাঁ, আরো এক্সাম্পল আছে। ঠিক আছে, তাহলে আমি একটু সামনে আগাই। ঠিক আছে, তাহলে সামনে তোমার এখানে যে এক্সাম্পলটা দিছে, এটা হচ্ছে প্রোডিউসার কনজিউমারের একটা এক্সাম্পল দিছে। ঠিক আছে, তো এখানে কিছু কথাবার্তা বলা আছে, যেরকম তোমার বলা আছে প্রসেস সিনক্রোনাইজেশন মিনস শেয়ারিং system resources by process in such a way that concurrent access to shared data is handled, thereby minimizing the chance of inconsistent data। যেমন ইনকনসিস্টেন্সিটা যেন মিনিমাইজ করতে পারি। ঠিক আছে, so maintaining data consistency demands mechanism to ensure synchronized execution of cooperating process. So process synchronization was introduced to handle problem that arose while multiple process execution। অনেকগুলো প্রসেস যদি একসাথে এক্সিকিউট করে, একই সাথে সবাই যেহেতু একই সাথে একই কাজ করতেছে, এবং সবার মধ্যে সেম জিনিসটা কমন, ওই সেম জিনিসটা সবাইকেই ব্যবহার করতে হবে, তাহলে ওইটা ব্যবহারের সময় আমাকে কি করতে হবে, একটা সিনক্রোনাইজেশন মেনটেন করতে হবে, যেন একজন একজন করে ব্যবহার করি, বা সবাই যেন একসাথে ওই জিনিসটাকে ব্যবহার করলে এটা কি হইতে পারে, ইনকনসিস্টেন্ট আমাকে ভ্যালু দিতে পারে। ঠিক আছে, তো আমার কনসিস্টেন্সি মেনটেনের জন্য আমাদের একটা অর্ডারলি এক্সিকিউশনের দরকার। তো এটার একটা বেটার এক্সাম্পল হচ্ছে প্রোডিউসার কনজিউমার। তো আমি সেকশন 10-এ মনে হয় সম্ভবত প্রোডিউসার কনজিউমারের প্রবলেম একদিন আলোচনা করছিলাম প্রসেস চ্যাপ্টারটা পড়ানোর সময়, যে প্রোডিউসার কনজিউমার একটা এমন এক্সাম্পল যেখানে তোমার কি বলা হয়েছে, যে একটা এরিয়া, একটা বাফার এরিয়া যেটা কমন সবার মধ্যে। ঠিক আছে, একটা বাফার এরিয়াকে কমন এরিয়া হিসেবে ধরা হয়েছে প্রোডিউসার এবং কনজিউমারের মধ্যে। তো প্রোডিউসার কি করে, এখানে আইটেম প্রডিউস করে রাখে, আর কনজিউমার কি করে, এই সেম জায়গা থেকে কোনো কিছু কনজিউম করে। তাহলে এই কথাগুলো বলা হয়েছে যে প্রডিউসার প্রসেস প্রডিউসেস ইনফরমেশন দ্যাট ইজ কনজিউমড বাই দ্য কনজিউমার। ঠিক আছে, এবং এই যে বাফারটা, এই বাফারটা হচ্ছে তোমার কি, বাউন্ডেড বাফার। দ্যাট মিনস
ইট হ্যাজ আ লিমিট। বাউন্ড মানে এই বাউন্ডেড বাফারের একটা লিমিট আছে। যদি আমি বলি এই বাফারের সাইজ ইকুয়াল টু 7, তার মানে এখানে কয়টা, ধরো 0 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে 7টা আইটেম তুমি রাখতে পারবা যদি আমি বাফার সাইজ আমি 7 বলি। তাহলে এটার মানে হচ্ছে বাউন্ডেড বাফার। এই বাফারের একটা নির্দিষ্ট সাইজ আছে, একটা বাউন্ড আছে, একটা লিমিট আছে। ইফ দিস বাফার ইজ আনবাউন্ডেড, তাহলে তুমি এখানে অগণিত জিনিস কি করতে পারতা, প্রডিউস করে রাখতে পারতা। তো প্রডিউসারের কাজ হচ্ছে প্রডিউস করা। তুমি মাথায় একটা চিন্তা ধরে নাও, মনে করো যে একটা ম্যাঙ্গো জুস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা ম্যাঙ্গো জুস প্রডিউস করে আর কনজিউমার কি করে, এখান থেকে কনজিউম করে। এখন বলা হচ্ছে যে উই ক্যান ডু সো বাই হ্যাভিং অ্যান ইন্টিজার প্রসেস কাউন্ট দ্যাট কিপস দ্য ট্র্যাক অফ দ্য নাম্বার অফ ফুল বাফার। এখন আমরা কি বলতেছে, একটা কাউন্ট নামে একটা ইন্টিজার, একটা ভ্যারিয়েবল আমরা কি করব, রাখবো, যে কিনা এই বাফারের ট্র্যাক রাখবে। ঠিক আছে? তাহলে কাউন্ট ইকুয়াল টু আসলে ইনিশিয়ালি কত থাকবে, 0, যদি কেউ কোনো কিছু প্রডিউস বা কনজিউম না করে। তাহলে এখানে থাকবে প্রডিউসার, আর ধরো এখানে আছে ধরো কনজিউমার। তাহলে প্রডিউসার যখন কোনো কিছু প্রডিউস করে এখানে রাখবে, তখন এই কাউন্টের ভ্যালুকে কি করা হবে, তোমার ইনক্রিমেন্ট করা হবে 1। তাহলে 0 থেকে সেটা হয়ে যাবে কত, 1। এরপরে ধরো যদি সে আর একটা প্রডিউস করে, তাহলে এইটার ভ্যালু হয়ে যাবে কত, তোমার 2। সিমিলার ওয়েতে কনজিউমারের কাজ কি, কনজিউমারের কাজ হচ্ছে এখান থেকে কনজিউম করা। সে যখন এখান থেকে একটা আইটেম, এখনো কি একটাও কনজিউম করছে, করে নাই, সে যখন একটাকে কনজিউম করবে, তাহলে একটা কনজিউম করলে এটা হয়ে যাবে কত, 1, আর একটা কনজিউম করলে এটা হয়ে যাবে কত, 0। তার মানে একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, এই যে কাউন্ট যে ভ্যারিয়েবলটা, দিস ভ্যারিয়েবল ইজ কমন বিটুইন প্রডিউসার এন্ড কনজিউমার, এদের দুইজনের মধ্যে। ঠিক আছে? তাহলে প্রডিউসার যখন প্রডিউস করে তখন কাউন্টের ভ্যালুকে 1 বাড়ায়, আবার কনজিউমার যখন কনজিউম করে তখন সে কি করে, 1 করে ডিক্রিমেন্ট করে। ঠিক আছে? তাহলে আমাদের অবশ্যই এই কাউন্ট ভেরিয়েবলটাকে কি করতে হবে, আমাদের একটা প্রোটেকশন দিতে হবে। ঠিক আছে? এমন ভাবে প্রোটেকশন দিতে হবে যেন প্রডিউসার এবং কনজিউমার দুইজন একসাথে যেন কাউন্টকে ম্যানিপুলেট না করে। দুইজনে যদি একসাথে কাউন্টকে ম্যানিপুলেট করতে চায়, তাহলে এই কাউন্ট ভেরিয়েবলটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে আসবে। দ্যাট মিনস ইট উইল গিভ ইউ অ্যান ইনকনসিস্টেন্ট ভ্যালু। ঠিক আছে? একটা আপনার অসঙ্গতিপূর্ণ বা একটা ভুল ভ্যালু আপনাকে দিবে। ঠিক আছে? এই এক্সাম্পলটাই আমরা দেখব। ঠিক আছে? এখানে এক্সাম্পলটা দেখানোর জন্য একটা হ্যাঁ, জি ম্যাম, মানে আপনি বলতে চাচ্ছেন যে এট এ টাইম দুজন একসাথে ম্যানিপুলেট করতে পারবে না, যে কোনো একজন করবে এট এ টাইম। একজন করতে পারবে এট এ টাইমে। তার মানে এখানে হচ্ছে প্রথমত আমি যেটা বললাম যে এই যে কাউন্ট ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে আপনার প্রোডিউসার আর কনজিউমার দুইজনের মধ্যে কমন। ঠিক আছে? এটা একটা জাস্ট এক্সাম্পল, আপনার প্রসেস সিনক্রোনাইজেশন কনসেপ্ট বোঝার জন্য এই এক্সাম্পলটা শুধু নেওয়া হয়েছে, যে প্রসেস সিনক্রোনাইজেশনটা ব্যাপারটা কি, বা কিভাবে আমি ইনকনসিস্টেন্ট স্টেটে চলে যাচ্ছি, হ্যাঁ, কেন আমার দরকার সিনক্রোনাইজেশন করা। তো ওই কনসেপ্টটা বোঝার জন্য আপনার এই এক্সাম্পলটা চুজ করা হয়েছে, প্রোডিউসার কনজিউমার। ঠিক আছে? তাহলে প্রোডিউসার কনজিউমারের ক্ষেত্রে আমরা একটা এরকম প্রথমত আমরা কি নিছি, বাউন্ডেড বাফার নিছি। এই বাউন্ডেড বাফারটার মধ্যে প্রোডিউসার আপনার প্রডিউস করে রাখবে, কনজিউমার এখান থেকে কনজিউম করবে একটা একটা করে। এবং এই দুইজনের মধ্যে কাউন্ট নামে একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটা কি দুইজনের মধ্যে কমন, প্রডিউসার এবং কনজিউমারের মধ্যে কমন। ঠিক আছে? প্রডিউসার যখন প্রডিউস করবে তখন কাউন্টের ভ্যালু 1 ইনক্রিজ করবে, এই যে বলা আছে ইনক্রিমেন্ট করবে, এবং কনজিউমার যখন কনজিউম করবে তখন এটার ভ্যালুকে 1 ডিক্রিমেন্ট করবে। ঠিক আছে? দ্য প্রডিউসার এন্ড কনজিউমার মাস্ট বি সিনক্রোনাইজ। তার মানে কি, এই কাউন্ট যেহেতু তোমার প্রডিউসার কনজিউমারের মধ্যে কমন, তার মানে এই কাউন্ট ভ্যারিয়েবলটাকে তোমার মানে ম্যানিপুলেট করার জন্য প্রডিউসার এবং কনজিউমারের মধ্যে একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে, যে একজনের পরে আমরা একজন যাব, কিংবা কে আগে কে পরে যাব। হ্যাঁ, কে পরে যাবে কে আগে যাবে, বা কে আগে যাবে কে পরে যাবে, এটার জন্য একটা সিনক্রোনাইজেশন তোমার থাকতে হবে। ঠিক আছে? যেমন তোমরা যখন বাসে উঠো, একটা কথা চিন্তা করো তো, বাসে যখন উঠো, ওই বাসে তোমরা কয়জন পিপল উঠো, ধরো একটা বাসে 40 জন কি 50 জন আটে। ঠিক আছে? তাহলে ওই বাসের জন্য তোমার কোন জায়গাটা সবার মধ্যে কমন, একটু বলতে পারবা? ওই বাসে দরজাটা, ভেরি গুড, ওই বাসের দরজাটা কিন্তু সবার জন্য কমন, কারণ ওই দরজা একটা দিয়েই তোমার সবাইকে উঠতে হয় এবং সবাইকে নামতে হয়। তুমি একটু চিন্তা করো যে ওই দরজা দিয়ে কি এট এ টাইমে একজন উঠতে এবং একজন নামতে পারে? না ম্যাম, নামতে পারে না, তাই না? এট এ টাইমে শুধু একজনই উঠতে পারে, একজনই নামতে পারে। ঠিক আছে? তাহলে ওখানে একটা কি করা হয়েছে, একটা কিন্তু সিনক্রোনাইজেশন মেকানিজম মেনটেন করা হয়েছে। তো যখন কেউ উঠবে তখন কিন্তু কেউ নামতে পারবে না, আবার যখন কেউ নামবে তখন কেউ উঠতে পারবে না। একসাথে যদি দুইজন উঠতে যায় তাহলে মারামারি লেগে যাবে, ধাক্কাধাক্কি লেগে যাবে। ঠিক আছে? তো আমার যেই জায়গাগুলো কমন অনেকগুলো প্রসেসের মধ্যে,
যেই জায়গাটা তোমার শেয়ার বা যেই রিসোর্সটা তোমার শেয়ার, তাহলে সেই রিসোর্সটাকে আমার ইউজ করার সময় আমাকে সিনক্রোনাইজড ওয়েতে ইউজ করতে হবে, যেন আমার ডেটা ইনকনসিস্টেন্সি না হয় বা ভুলভাল ডেটা যেন আমি না পাই। তো এই কথাটা যেমন তুমি ওই বাসের এক্সাম্পলটা থেকে বুঝছো, সেরকমই এই প্রডিউসার কনজিউমারের এক্সাম্পলটা দিয়েও এই কথাটা খুব সহজে বোঝা যায়। যেমন হচ্ছে দ্য বাউন্ডেড বাফার প্রবলেমে বলতেছে কি ইজ ওয়ান অফ দ্য, এটা একটা ক্লাসিক্যাল প্রবলেম। ঠিক আছে, তোমাকে যদি বলে যে অনেকে জিজ্ঞাসা করে যে অপারেটিং সিস্টেমে কিছু ক্লাসিক্যাল প্রবলেম আছে, তার মধ্যে একটা কি বলো, তো সবচেয়ে ইজিটা হচ্ছে তোমার প্রডিউসার কনজিউমার প্রবলেমটা। ঠিক আছে, তো এটা একটা ক্লাসিক্যাল প্রবলেম সিনক্রোনাইজেশন আন্ডারস্ট্যান্ড করার জন্য। দ্য প্রডিউসার ট্রাইস টু ইনসার্ট ডেটা ইনটু অ্যান এমটি স্লট অফ দ্য বাফার and the consumer tries to remove data from a filled slot of the buffer. এখন এই বাফারটা যদি তোমার এমটি থাকে, ঠিক আছে, ধরো এখানে এই 7টা জায়গা আছে, তাহলে এটা যদি তোমার এমটি থাকে, তাহলে এখান থেকে কি কনজিউমার কোনো কিছু কনজিউম করতে পারবে? হ্যাঁ, না ম্যাম। কনজিউমার পারবে না, তাই না? আর যদি এটা ফুল থাকে, সব জায়গায় মনে করো কিছু কিছু আইটেম রাখা আছে, তাইলে কি আর প্রডিউসার কোনো কিছু প্রডিউস করবে এখানে? না প্রডিউস যদি করবে ফুল না, থাকে তাহলে তাহলে প্রডিউস করতে পারবেন না। করতে পারবে না, তাই না? তাহলে বাফার যদি ফুল থাকে, একটা কন্ডিশন হচ্ছে বাফার যদি ফুল থাকে তাহলে প্রডিউসার আর প্রডিউস করবে না। আর বাফার যদি এমটি থাকে, মানে বাফারে কিছুই নাই, আমি কি খাবো, তাই না? খালি বাফার, তাহলে আমার কনজিউম করার কিছু নাই। তাহলে যখন বাফার এমটি, ওই অবস্থায় আবার কনজিউমার কি কোনো কিছু কনজিউম করতে পারে না। এই দুইটা কন্ডিশন একটু মাথায় রাখতে হবে। তো প্রডিউসার tries to insert data into an empty slot of the buffer and the consumer tries to remove data from a filled slot of the buffer. The producer must not insert data when the buffer is full. যখন বাফার ফুল হয়ে যাবে তখন প্রডিউসার কখনোই প্রডিউস করবে না। and the consumer must not remove data when the buffer is empty. যখন বাফার এমটি হয়ে যাবে তখন কনজিউমার কনজিউম কখনোই করতে পারবে না। The producer and consumer should not insert and remove data simultaneously. তার মানে এই প্রডিউসার এবং কনজিউমার দুইজন একসাথে কি করতে পারবে না, প্রডিউস করতেছে একজন এবং একজন কনজিউম করতেছে, দুজন প্যারালালি একসাথে কাজ করতে পারবে না। ঠিক আছে, এটা বলে দিল এখানে। দ্য প্রডিউসার এন্ড কনজিউমার শুড নট ইনসার্ট অ্যান্ড রিমুভ ডেটা সিমultaneously. তারা সিমultaneously একসাথে যেটা কেউ একজন ইনসার্ট করতেছে আর কেউ একজন রিমুভ করতেছে, এটা করতে পারবে না। তার কারণ কি, এটা যদি করে তাহলে এই যে কাউন্টের ভ্যালু, হ্যাঁ, একসাথে যদি দুইজন, তখন দুইজনকেই ম্যানিপুলেট করতে হবে। দুইজন যদি একসাথে ম্যানিপুলেট করে দেন ইট উড বি আ ডিজাস্টার। ঠিক আছে, আপনি একটা সিম্পল উদাহরণ চিন্তা করেন। ঠিক আছে, যে এইটা হচ্ছে আপনার বাফার, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, ধরেন আর একটা 7টা বলছিলাম ইনিশিয়ালি, ধরেন 7টাই। ঠিক আছে, তাহলে এখন ধরেন আপনার বাফারে ইনিশিয়ালি 1টা 2টা 3টা 4টা ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে কাউন্টের ভ্যালু কত হয়ে আছে আপনার, ধরেন ইনিশিয়ালি আপনার 4 হয়ে আছে। তাহলে এখানে কি আছে, এখানে প্রডিউসার আছে, আর এখানে কি আছে, এখানে কনজিউমার আছে। ঠিক আছে, এখন প্রডিউসার কি করতেছে, প্রডিউসার কোনো একটা কিছু এখানে প্রডিউস করতেছে, সেম টাইমে মনে করেন কনজিউমার এখান থেকে কোনো একটা কিছু বা এখান থেকে কোনো একটা কিছু, সে প্রথম থেকে এখান থেকে কোনো একটা কিছু কনজিউম করতেছে। তাহলে প্রডিউসার যখন এখানে চেক করবে, দেখবে কাউন্টের ভ্যালু কত, কত চেক করে দেখবে কাউন্টের ভ্যালু কত, 4। ঠিক আছে, এবং সে কোনো কিছু প্রডিউস করার পর এটার ভ্যালুকে ম্যানিপুলেট করে প্লাস প্লাস করে কত করে দিবে, 5 করে দিবে। এবং সেম টাইমে কনজিউমার যখন চেক করবে, সে যখন এখান থেকে কোনো কিছু কনজিউম করবে, সে এটার ভ্যালু দেখবে কত, 4, এবং এটা কনজিউম করার পর এটা মাইনাস মাইনাস করে সেইটার ভ্যালু কত করে দিবে, 3 করে দিবে। ঠিক আছে, তাহলে প্রডিউসার বলবে কাউন্টের ভ্যালু কত, 5, আর কনজিউমার বলবে কাউন্টের ভ্যালু কত, 3। তাহলে মানে এক্ষেত্রে কি একই টাইম দুজন এই কাজটা করছে? হ্যাঁ, এট এ টাইমে দুইজনে একই, মানে একসাথে যদি তারা একসাথে যদি এটাকে, এখানে যে বললো তারা সিমালটেনিয়াসলি অ্যাক্সেস করতে পারবে না। যদি সিমালটেনিয়াসলি অ্যাক্সেস করে তাহলে প্রবলেমটা কি হবে, আমি এটাই আপনাদেরকে বলতেছি। জি ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, যদি সিমালটেনিয়াসলি একই সাথে প্রডিউস করছে, তাহলে প্রডিউস করার সময় সে কাউন্টের ভ্যালু দেখছিল 4, তাহলে একবার আইডি এটাকে করে দিবে সে তখন 5, এবং সেম টাইমে ও যখন চেক করছিল, ও চেক করে দেখছিল কাউন্টের ভ্যালু 4, এবং সেটাকে কনজিউম করবে, একটা কনজিউম করার পরে সে কাউন্টের ভ্যালু বলবে 3। তাহলে এট এ টাইমে কাউন্টের ভ্যালু একজন বলবে 5, একজন বলবে 3। তাহলে এটা কি এট এ টাইমে একটা ভ্যারিয়েবলের প্রথমত দুইটা ভ্যালু হওয়া সম্ভব না। ঠিক আছে, এর ফলে কাউন্ট তোমার কি একটা ইনকনসিস্টেন্ট স্টেটে আসবে।
ঠিক আছে? তাহলে এই ইনকনসিস্টেন্ট স্টেট যেন না আসে এটাই আমাকে খেয়াল করতে হবে। আসলে কাউন্টের ভ্যালু কত হওয়া উচিত ছিল? আসলে হওয়া উচিত ছিল যে প্রোডিউসার যদি এখানে একটা বাড়ায় তাহলে এটা হওয়া উচিত ছিল 4 আর 1 এ 5। এরপরে যদি এর 5 এর মধ্যে থেকে এরপরে যদি পরবর্তীতে এটা আসতো তাহলে এটা যদি 1 এখান থেকে মাইনাস করতে এটা হওয়া উচিত ছিল 3। তাহলে কাউন্টের ভ্যালু আসলে হওয়া উচিত ছিল কত? 4। 5 বা 3, 5 বা 3 এর কোনোটাই কাউন্টের ভ্যালু হওয়া উচিত না। কাউন্টের ভ্যালু হওয়া উচিত ছিল কত? তোমার 4, কিন্তু হয়ে আছে কত? 5 অথবা 3। তাহলে দুইজন যেহেতু সাইমালটেনিয়াসলি একসাথে কোনো একটা কি বলবো যে জায়গাকে তারা একসাথে ম্যানিপুলেট করছে যেটা দুইজনের মধ্যে কমন, এর ফলে তারা কি হয়েছে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে আসছে। ঠিক আছে? যার কারণে আমাকে বলতেছে কি যে এরকম যখন সিচুয়েশন হবে যে যখন কোনো কোড বা ডেটা বা কোনো ভ্যারিয়েবল বা কোনো পার্ট অফ দ্য কোড কোনো একটা জায়গার যদি অনেকের মধ্যে কমন থাকে তাহলে সেটাকে আমার সিনক্রোনাইজলি অ্যাক্সেস করতে হবে। তাহলে সিনক্রোনাইজলি অ্যাক্সেস করবো কিভাবে? আমি বললাম যে প্রোডিউসার আর কনজিউমার দুজনই সিমultaneously একসাথে এটাকে কি বলতেছে যে একসাথে এই বাফারকে ইউজ করতে পারবে না বা কাউন্টকে তারা ম্যানিপুলেট করতে পারবে। ঠিক আছে? তা এটা আমি তাদেরকে বলে দিলাম। এই একই জিনিসটা এখানে এই যে কোড দিয়ে দেখানো হয়েছে, এই সেম জিনিসটা এখানে আপনাদের কোড কোড দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার প্রোডিউসারের কোড আর এটা হচ্ছে আপনার কনজিউমারের কোড। প্রোডিউসারের কোডটাতে কি বলতেছে যে প্রোডিউসার কি করবে? আইটেম প্রোডিউস করবে। ঠিক আছে? তাহলে প্রোডিউসার ওয়াইল কাউন্ট ইকুয়াল টু বাফার সাইজ। এখন মনে করেন আপনার বাফারের সাইজ কত? আমি বললাম ধরেন আমি ইনিশিয়ালাইজ করলাম আপনার বাফার সাইজ হচ্ছে আপনার আহ ধরেন বাফার সাইজ আপনার 5 আমি ধরলাম। তার মানে বাফারটা দেখতে কিরকম? কয়টা জায়গা আছে? তাহলে এটা 0, 0 পজিশন, এটা আপনার 1 পজিশন, এটা হচ্ছে আপনার 2 নাম্বার পজিশন, এটা ধরেন আপনার 3 নাম্বার পজিশন, এটা হলো 4 নাম্বার পজিশন। তাহলে বাফারের সাইজ কত আপনার? 5। ঠিক আছে? তাহলে আপনি বাফার সাইজ কত মানে এটা বাউন্ডেড বাফার, তার মানে এটার একটা ফিক্সড সাইজ থাকবে। তাহলে এই বাফারের সাইজ হচ্ছে আমি 5। তাহলে বলতেছে কি প্রোডিউসার ওয়াই কাউন্ট ইকুয়াল টু বাফার সাইজ, মানে কাউন্টের ভ্যালু যদি কাউন্ট ইকুয়াল টু 5 হয়, ঠিক আছে, তার মানে কি বাফার ফুল নাকি জায়গা আছে? ফুলে তাহলে কাউন্টের ভ্যালু যদি 5 হয় তার মানে কি যে আপনার পুরা বাফারটা ফুল, পুরা বাফারে আপনার কি জিনিস ভর্তি আছে। ঠিক আছে? এবং এটার পরে সেমিকলন দেওয়া আছে। সেমিকলন দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে ট্র্যাপ। আপনাদের সাথে আমি একটা ওয়াইলের স্ট্রাকচার একটা শেয়ার করতে চাই। এটা আপনারা আগেও করছেন, আপনারা জানেন ওয়াইল ডু লুপটা কিভাবে কাজ করে। যে ওয়াইলের পরে যদি কোনো কন্ডিশন থাকে, হ্যাঁ, এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় ইট উইল এক্সিকিউট অ্যান স্টেটমেন্ট, তাই না? এবং ট্রু হইলে সে কন্টিনিউয়াসলি কি করতে থাকবে? ট্রু হইলে সে এই কাজটা সে কন্টিনিউয়াসলি করতে থাকবে। কখন সে এই লুপটা ব্রেক করবে বলেন? যখন ফলস হবে। যখন এটা আপনার ফলস হবে তখন সে এই লুপ থেকে এক্সিট হবে, তাই না? এখন এখানে জি। কি করা হয়েছে হোয়াইল লুপে একটু খেয়াল করে দেখেন। এই হোয়াইল লুপে যে সেমিকলনটা পরের লাইনে চলে গেছে, এখানে আপনার কোনো স্টেটমেন্ট নাই। ঠিক আছে? এই স্টেটমেন্ট না দিয়ে কি করা হয়েছে, এখানে আপনার একটা সেমিকলন দেওয়া হয়েছে। তার মানে কি যে আপনার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কন্ডিশন ট্রু হইলে আপনি কি করতে থাকবেন? কন্টিনিউয়াসলি এই লুপের মধ্যে ঢুকেই এখানেই আপনি ঘুরতে থাকবেন। আপনি লুপ এক্সিট করে নিচের কোড কখনোই এক্সিকিউট করবেন না। তাহলে হোয়াইলের পরে যদি আপনার কি থাকে, এই কন্ডিশনের পরে যদি সেমিকলন থাকে তার মানে এটা হচ্ছে একটা কি আপনার ট্র্যাপ, যে আপনার ট্রু হইলে কন্টিনিউয়াসলি এটা কি হতে থাকবে, এখানে লুপ করতে থাকবে। কখন লুপ ব্রেক করবে? যদি এই কন্ডিশনটা আপনার কি হয়, ফলস হয়, তাহলে এটা লুপ ব্রেক করে নিচের যে কোডটা আছে সেটাকে এক্সিকিউট করবে। ঠিক এটা আছে? কি ম্যাম বাম পাশের কথা বলছেন, যে ওয়াইল্ড ট্রু যে ওটার কথা বলছেন? হ্যাঁ, ঠিক আছে। জি। তার মানে এখানে হচ্ছে হোয়াইট কাউন্ট ইকুয়াল টু যদি বাফার সাইজ হয় তাহলে এটা যদি আপনার ট্রু হয় তাহলে কি হবে এখানে? তার মানে বাফার ফুল, বাফার যতক্ষণ পর্যন্ত ফুল ততক্ষণ পর্যন্ত আমি কি করব, এই হোয়াইল লুপের এখানেই ঘুরতে থাকবো। ঠিক আছে? আমি এই লুপ ব্রেক করব না, ডু নাথিং, কিছুই করবে না। ঠিক আছে? যেই এই কন্ডিশন ফলস হবে কি হবে, এই লুপ ব্রেক করবে। লুপ ব্রেক করে কোথায় আসবে? এই পরবর্তী লাইনে আসবে। ঠিক আছে? এখানে ইন আর আউট দুইটা আপনার লোকাল ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে। ইন হচ্ছে ইউজ করা হয়েছে আপনার প্রডিউসারের জন্য, আউট হয়েছে আপনার ইউজ করা হয়েছে কনজিউমারের জন্য। ইন কোথায় আপনার পয়েন্ট করে থাকে? ইন পয়েন্ট করে থাকে হচ্ছে আপনার যে ফার্স্ট ফ্রি পজিশন যেটা সেটা। আর আউট হচ্ছে আপনার কোথায় পয়েন্ট করে থাকে? ফার্স্ট ফুল পজিশন যেটা সেটা। ঠিক আছে? এখন মনে করেন কারেন্টলি আপনার এখানে 1 2 3টা আইটেম আছে এবং কাউন্টেড ভ্যালু কারেন্টলি কত আপনার? 3। ঠিক আছে? কাউন্টকে আমি এই যে সাইডে লিখে নিলাম। 3টা আইটেম আছে। ঠিক আছে? তাহলে আপনার ইন এখন কত নম্বর পজিশনে থাকবে বলেন?
ইন বলছি ফার্স্ট ফ্রি পজিশন, তাহলে এখন এইখানে ফার্স্ট ফ্রি পজিশন কোনটা? 4 নাম্বারটা। এই যে এইটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্রি পজিশন, তাহলে এই জায়গায় আপনার ইন কি করে থাকবে, আপনার পয়েন্ট করে থাকবে। আর যেহেতু দেখতেছি সবগুলো আছে, তার মানে কি একটাও এখান থেকে কনজিউমার কনজিউম করে নাই, তাহলে আউট আপনার কোথায় পয়েন্ট করে থাকবে? এই ফার্স্ট ফুল পজিশনে। ঠিক আছে, আচ্ছা এখানে কি তাহলে ফিফো থাকবে, যে আগে আসছে সে আগে কনজিউম হবে এমন? না, ব্যাপারটা এরকম না যে আপনার এটা ধরেন এখান থেকে এখানে আপনার সবগুলো প্রডিউস করতে থাকবে, যখন কনজিউমার কনজিউম করা হয়ে যাবে আবার ইন প্রথম থেকে আবার প্রডিউস করতে থাকবে, আবার আউট একটা একটা করে কনজিউম করতে থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম। জি ম্যাম, কিন্তু অনেকটা ফিফোর মতোই কাজ করছে না বিষয়টা? ব্যাপারটা ওরকমই, হ্যাঁ অনেকটা ওরকমই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইন কোথায় পয়েন্ট করে আছে? ইন যেখানে পয়েন্ট করে আছে, তাহলে এই যে নেক্সট প্রডিউস, আমি প্রডিউস করে কোথায় রাখবো? এই যে ইন এর মধ্যে রাখবো। তাহলে আমি কোথায় রাখবো? এই ধরেন এই জায়গাটাতে 3 নাম্বার পজিশনে এখানে প্রডিউস করে রাখলাম। তাহলে রাখার পরে আমি নেক্সট ইন এর ভ্যালু কি করব? এক ইনক্রিমেন্ট করব। কিভাবে ইনক্রিমেন্ট করব? ইন ইকুয়াল টু ইন প্লাস 1 মড বাফার সাইজ। তাহলে ইন এর ভ্যালু আগে কত ছিল? এখানে কত ছিল? এখানে 3 ছিল, তাহলে 3 প্লাস 1, ঠিক আছে, মড বাফার সাইজ। বাফার সাইজ কত আছে আপনার? 5। এই যে বাফার সাইজ লিখে রাখছি, কত আপনার? 5। ঠিক আছে, তাহলে 4 মড 5 যদি করি তাহলে কত হবে? 4 হবে। ঠিক আছে, তার মানে আপনার ইন এখন কোন জায়গায় আসবে? এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ইনকে 1 বাড়াই দিলাম, এবং লাস্টলি আমরা সবার শেষের লাইনে আমি কি করছি? কাউন্টের ভ্যালুকে প্লাস প্লাস করে 1 বাড়াই দিয়ে কত করছি? এটাকে আমি 4 করছি। ঠিক আছে, আচ্ছা এবার যদি কনজিউমার সাইডে আসি, কনজিউমার সাইডে কি বলতেছে আপনার? প্রথমেই এই যে হোয়াইল কন্ডিশন, যে হোয়াইল কাউন্ট ইকুয়াল টু 0, কাউন্টের ভ্যালু যদি 0 হয় তার মানে কি? তার মানে হচ্ছে কনজিউম করার যে কিছু নাই। কিছু নাই, তার মানে আপনার বাফার কি? এমটি। কাউন্টের ভ্যালু 0 মানে আপনার কাউন্টের ভ্যালু 0 হয়ে আছে, মানে কি এখানে কিছু নাই। ঠিক আছে, তাহলে যদি এটার পরে সেমিকোলনটা যে নিচ লাইনে আসছে এটা এখানে হবে। তাহলে যদি এই কন্ডিশন হয় তাহলে কনজিউম করার কিছু নাই, তাহলে কনজিউমার কিছু কনজিউম করবে? তাহলে এইখানেই এই কন্ডিশন যেহেতু ট্রু হইলে সে বারবার এখানেই কি করতে থাকবে? এটাকে ঘুরতে থাকবে। এই লুপ কখন ব্রেক করবে? যখন আপনার এই কন্ডিশনটা ফলস হবে। ঠিক আছে, যখন কাউন্টের ভ্যালু 0 থেকে বেশি হবে, ইট উইল ব্রেক দ্য লুপ এন্ড কাম আপ টু দ্য নেক্সট লাইন। এখানে কি বলতেছে? নেক্সট কনজিউম। কোথা থেকে কনজিউম করবে? বাফার আউট। ঠিক আছে, তাহলে আউট যেখানে ধরে আছে এখান থেকে সে কনজিউম করবে। তাহলে ধরেন আউট কোন পজিশনে ছিল আপনার? ধরেন এটা ছিল 0 নাম্বার পজিশনে ছিল আউট। ঠিক আছে, তাহলে এখান থেকে সে কনজিউম করলো, কনজিউম করার পরে আউট তাহলে কোথায় চলে যাবে? এইখানে আবার নেক্সট জায়গায় চলে যাবে, তাহলে এখান থেকে এটা কনজিউম করা শেষ। ঠিক আছে, এটা কনজিউম করা শেষ হয়ে গেলে আউট কোথায় মুভ করবে? নেক্সট পজিশনে মুভ করবে। তাহলে আউট তাহলে কি হবে? এখন আউটের ভ্যালু সেম হবে, আউটের ভ্যালু হবে কত ছিল? আউট প্লাস 1 মানে 0 প্লাস 1। ঠিক আছে, এবং মড কত আপনার? 5। বাফার সাইজ কত? 5। তাহলে এটাকে যদি আমরা 1 কে যদি মড করি 5 কে, ভ্যালু কত আসে আমার? 1। তাহলে আউটের কারেন্ট ভ্যালু কত হবে আমার এখন? 1। ঠিক আছে, এবং লাস্টলি সে এসে কি করবে? আবার কাউন্টের ভ্যালুকে 1 মাইনাস মাইনাস করবে, তাহলে এটাকে আবার 1 মাইনাস করে সে এখন কত করে দিবে? 3। ঠিক আছে, এখন দিস কোড ইজ ভেরি মাচ ফাইন, খুবই ঠিক। এই কোডটা কিন্তু ভুল কোড না, এটা একটা কারেক্ট কোড। ইফ প্রডিউসার এন্ড কনজিউমার, হ্যাঁ কি করে? যদি আপনার প্যারালালি না এক্সিকিউট করে, যদি সেপারেটলি এক্সিকিউট করে, আমার কথা খুব ভালো করে শুনুন। যদি আলাদা আলাদা করে প্রডিউসার এবং আলাদা করে কনজিউমার আলাদা আলাদা করে যদি এক্সিকিউট করে, তাহলে এই কোডটা তোমার ওকে, এই কোডে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই কথাটা এখানে লিখছি। The producer and consumer routines shown above are correct separately. Separately they are correct, but they may not function correctly when execute concurrently. যদি তারা concurrently বা একসাথে যদি তারা এক্সিকিউট করতে চায়, তাহলে কিন্তু এই কোড আর একসাথে কাজ করবে না। কেন কাজ করবে না? ঠিক আছে, সেই কথাটা কিন্তু আমি এই যে একটু আগে কিন্তু আমি বলছি। ঠিক আছে, যে একসাথে যদি আমরা এই যে আগের স্লাইডেই বললাম না আমি, যে একসাথে যদি আমরা কাউন্টকে ম্যানিপুলেট, কেন করে না? এই যে যদি আমরা একসাথে কাউন্টকে যদি প্যারালালি প্রডিউসার এবং কনজিউমার ম্যানিপুলেট করতো, তাহলে কি হয়ে যেত? ইনকনসিস্টেন্ট স্টেটে আসতো। তাহলে ইনকনসিস্টেন্ট স্টেটে আসলে কিভাবে আসতেছে এটা আরেকটু ভেঙে দেখাইছে। যেমন ধরেন এই যে কাউন্ট প্লাস প্লাস বা কাউন্ট মাইনাস মাইনাস, হ্যাঁ এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা কাউন্ট প্লাস প্লাস। এটাকে যখন আমরা কম্পাইল করি আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখতে ব্যাপারটা আসলে কিরকম হয়? কাউন্ট প্লাস প্লাস এর জন্য আমরা এই 3টা লাইনকে এক্সিকিউট করি। ঠিক আছে, আর কাউন্ট মাইনাস মাইনাস এর জন্য কোন কোন 3টা লাইন? এই 3টা লাইন এক্সিকিউট করি। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন তাহলে
এখানে কিভাবে হয়েছে একটু কাজটা একটু খেয়াল করেন। যে কাউন্টের ভ্যালু যেটা ছিল সেটাকে কি করা হয়, কাউন্ট প্লাস প্লাস এক্সিকিউট করলে প্রথম লাইনটা কি এক্সিকিউট হয়, যে কাউন্টের ভ্যালু যেটা সেটা রেজিস্টার 1 এর মধ্যে নেওয়া হয়। এরপর রেজিস্টার 1 কি করে, ওইটার ভ্যালুর সাথে 1 যোগ করে। তাহলে যোগ করার পর যেই ভ্যালুটা রেজিস্টার 1 এর মধ্যে আসছে, রেজিস্টার 1 সেটাকে কি করে আপনার কাউন্টের মধ্যে শিফট করে, সেট করে। ঠিক আছে? তাহলে আপনারা যারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আপনারা কেউ কি করছেন, মাইক্রো প্রসেসর কোর্স করছেন? যারা করছেন তারা কিন্তু এই অ্যাসেম্বলি কোডটা বুঝতে পারতেছেন। ঠিক আছে? তাহলে এখানে কি করতেছে, যে আগে কাউন্টের ভ্যালুকে লোড করতেছে রেজিস্টার 1 এ, রেজিস্টারের ভ্যালুকে 1 ইনক্রিমেন্ট করছে, 1 ইনক্রিমেন্ট করার পর রেজিস্টারের ভ্যালুকে সেট করছে কার মধ্যে, কাউন্টের মধ্যে। ঠিক আছে? সিমিলার ওয়েতে কাউন্ট মাইনাস মাইনাস কি হয়েছে, আপনার রেজিস্টার 2 কে কি করছে আগে, কাউন্ট কাউন্টের ভ্যালুটা রেজিস্টার 2 এর মধ্যে নিছে, রেজিস্টার 2 এর ভ্যালুকে কি করছে আপনার 1 মাইনাস করছে, 1 মাইনাস করলে রেজিস্টার 2 এর ভ্যালু যা হয় এটাকে পরবর্তীতে সেট করছে আপনার কাউন্টের মধ্যে। ঠিক আছে? ম্যাম এখানে ঘটনাটা বুঝেছি, কিন্তু কথা হচ্ছে ম্যাম ওরা তো এটা ডাইরেক্টই করতে পারতো, আবার মাঝখানে রেজিস্টার আনা লাগলো কেন কাউন্ট থেকে রেজিস্টারে? মানে ওই আপনাকে জাস্ট ইনকনসিস্টেন্ট স্টেটে কিভাবে যাচ্ছে জাস্ট এটা আর কি বোঝানোর জন্য। ঠিক আছে? তাহলে আমি আচ্ছা যদি মনে করেন যে এখানে এই জায়গাটুকু একটু বাদ দিই। ঠিক আছে? এই জায়গাটা কিছু বাদ দিয়ে আমি যদি এখানে আমি ওইটা লিখি। ঠিক আছে? যে আমি কি করছি এখানে, যে রেজিস্টার 1 এর ভিতরে আমি কি করছি আগে, কাউন্টের কাউন্টের ভ্যালুটা নিছি। এরপরে জি রেজিস্টার 1 এর ভ্যালুটা কি করছি, রেজিস্টার 1 একদম প্লাস 1 করছি। এরপরে আমি জি কি করছি, কাউন্টের ভিতরে আমি কি করছি, রেজিস্টার 1 এর ভ্যালুটাকে আমি কি করছি, আমি সেট করছি। আর এখানে কি করছি আমি, ধরেন রেজিস্টার 2 এর ভিতরে আমি কাউন্টের ভ্যালুটাকে নিছি। এরপরে জি আমি কি করছি, রেজিস্টার 2 টাকে আমি রেজিস্টার 2 মাইনাস 1 করছি। এরপরে আমি কি করছি, কাউন্টের ভিতরে আমি রেজিস্টার 2 এর ভ্যালু নিছি। জি এখন ধরেন প্রোডিউসার আর কনজিউমার দুইজনই প্যারালালি এক্সিকিউট করতেছিল। ঠিক আছে? তাহলে প্যারালালি এক্সিকিউট করতে করতে যখন ধরেন আপনার এই যে এখানে ধরেন কাউন্টের ভ্যালু কত হয়েছিল, ধরেন কাউন্টের ভ্যালু তারপর ধরেন এখানে 3 হয়েছিল। ঠিক আছে? কাউন্টের ভ্যালু হয়েছিল আপনার 3। জি ঠিক আছে? তাহলে কাউন্টের ভ্যালু যখন 3 হয়েছিল, তাহলে সে কি করছে, এখানে প্রোডিউসার এই লাইনে যখন আসছে, তাহলে এখান থেকে সে এটার ভ্যালু কি করছে, 3 দিছে। তাহলে 3 করার পর সে কি করছে, 3 প্লাস 1। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু কত হয়েছে এখানে, আর 1 এর ভ্যালু হয়েছে 4। এই সময় যদি কোনো কারণে কনটেক্সট সুইচ হয়ে যায়, ঠিক আছে, ধরেন আপনার কাছে কোনো রকম এরকম সিনক্রোনাইজেশন মেকানিজম নাই বা কোনো কিছু নাই, তাহলে আপনার ধরেন কোনো কারণে কনটেক্সট সুইচ হয়ে গেছে। কনটেক্সট সুইচ হয়ে যাওয়ার পর কনজিউমার এই প্রসেসটাকে পাইছে, এবং কনজিউমার এই অবস্থায়, তাহলে আমি কি কাউন্টের ভ্যালু কি আপডেট করছি, 4 হিসেবে কি আপডেট করছি বলেন? করতে পারেন নাই। করতে পারি নাই, কিন্তু আমি কিন্তু এই যে 3 প্লাস 1 আমি 4 করে রাখছি, কিন্তু আমি এটাকে এই 4টাকে কিন্তু এই কাউন্টের মধ্যে সেট করতে পারি নাই স্টিল। তাহলে জি কাউন্টের ভ্যালু এখনো কত হয়ে আছে, এখন 3 হয়ে আছে। 3ই হয়ে আছে। তাহলে কনজিউমার যখন আসবে এই কোডটা এক্সিকিউট করবে, করে দেখবে কাউন্টের ভ্যালু কত, 3 3 দেখবে সে। দেখবে 3। তাহলে সে কি করবে, এই 3টাকে রেজিস্টার 2 এর মধ্যে সে নিবে। ঠিক আছে? এখান থেকে 3 কি করবে, 3 মাইনাস 1 করবে। তাহলে 3 মাইনাস 1 করলে কত, 2। ঠিক আছে? এখন হবে কি, এখন যে আগে সিপিইউ কে পাবে সে কি করবে, কাউন্টের ভ্যালুকে সেট করবে। এখন যদি আপনার কনজিউমার আগে কাউন্ট সিপিইউ কে পায়, তাহলে সে কাউন্টের ভ্যালু কত সেট করবে, 2। আর যদি জি প্রোডিউসার আগে পায়, তাহলে এটার ভ্যালু সে কত সেট করবে, 4। আচ্ছা ঠিক আছে? জি কিন্তু একই সাথে কি হলো, তাহলে প্রোডিউসার আর কনজিউমার দুজন দুই রকম ভ্যালু দিল, and they will be in a inconsistent state because there are no synchronization mechanism। এখানে কাউন্টকে ইউজ করার জন্য তাদের মধ্যে কোনো রকমের সিনক্রোনাইজেশন মেকানিজম নাই। তাহলে আমি যে সিনারিওটা এখানে বললাম, এটা এখানে সম্পূর্ণ এক্সপ্লেন করা আছে। ঠিক আছে? এই যে সাপোজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল কাউন্ট ইজ কারেন্টলি 5, প্রোডিউসার এটাকে যদি প্লাস প্লাস করে, কাউন্টার মাইনাস মাইনাস করে, তাহলে একই সাথে ভ্যালুটা কি হবে তোমার, 4 5 6, তিনটা ভ্যালু তিনজন দেখাবে, হবে দ্য অনলি কারেক্ট রেজাল্ট উইল বি 5। যেমন এটার জন্য কারেক্ট রেজাল্ট কি হচ্ছিল, 3, কিন্তু এখানে প্রোডিউসার বলছে 4 আর কনজিউমার বলছে কত, 2। তো এখানেও তাই, যে এখানে কারেক্ট ভ্যালু হওয়া উচিত 5, প্রোডিউসার বলছে যে না 6 হবে, কনজিউমার বলছে 4 হবে। ঠিক আছে? তো আচ্ছা ম্যাম, তাহলে আপনি যে আগে একটা উদাহরণ দিয়েছিলেন 5 আর 3 দিয়ে, ওইটার রিজন ছিল এইমাত্র যেটা বুঝাইলেন সেটা। সেইটা। জি ঠিক ম্যাম আছে? তাহলে জি আমি যেই কথাগুলো প্রোডিউসার আর কনজিউমারের জন্য যে আমি বললাম, হ্যাঁ, যে কাউন্ট প্লাস প্লাস আর মাইনাস মাইনাসে, তাহলে এটাই লাইন বাই লাইন তারা এখানে আলাদা আলাদা করে এক্সিকিউট করছে। ঠিক আছে? আলাদা আলাদা করে এক্সিকিউট করে, এই যে দেখেন, তাহলে এখানে তারা আসলে কাউন্টের ভ্যালুকে ইনিশিয়ালি কত ধরে নিয়েছিল, 5 ধরে নিয়েছিল এই এই বইয়ের এক্সাম্পলটাতে।
কাউন্টের ভ্যালুকে তারা ইনিশিয়ালি কত ধরে নিছিল 5 ধরে নিয়ে তারা কি করছিল, তাহলে এই কাউন্টের ভ্যালুকে রেজিস্টার 1 এর মধ্যে এখানে নিয়ে আসছে, ঠিক আছে। এরপরে সে 5 আর 1 সে কি করছে 6 করছে। এরপরে কি হয়ে গেছে, আপনার কনটেক্সট সুইচ হয়ে গেছে। এরপরে যখন আপনার কনজিউমার আবার এটাকে পাইছে, কনজিউমার দেখছে কাউন্টের ভ্যালু কত, স্টিল 5, এবং সে কি করছে 1 মাইনাস করে এটার ভ্যালু করছে কত 4। এরপরে 4 আর 5 নাম্বার এই দুটো লাইনে কি হয়েছে, যে আগে প্রসেসরকে পাবে সে কাউন্টের ভ্যালুকে মানে আপনার সেট করবে। এটা এখন কে পাবে, এটা হচ্ছে অনিশ্চিত। তার মানে কি, যদি আপনার এখানে প্রডিউসার আপনার পায় তাহলে সে কাউন্টের ভ্যালু কত সেট করবে 6, আর যদি কনজিউমার পায় তাহলে সে সেট করবে কত আপনার 4। So we do arrive at this incorrect step because we allowed both process to manipulate the variable counter concurrently. ঠিক আছে, আমি এই স্টেটে এই জন্যই আসছি যে আমি কাউন্টারকে আমি একসাথে ম্যানিপুলেট করার সুযোগ দিছি আমি প্রডিউসার এবং কনজিউমার দুজনকে। দ্যাট ইজ হোয়াই আই এম মানে কাউন্ট কেম ইন দিস সাচ ইনকনসিস্টেন্ট স্টেট, এরকম একটা ইনকনসিস্টেন্ট স্টেটে আসছে। এবং এই কন্ডিশনটাকে আপনার বলা হয় আপনার রেস কন্ডিশন, ঠিক আছে। তাহলে রেস কন্ডিশনের ডেফিনিশনটা একটু খেয়াল করে শুনুন। তাহলে রেস কন্ডিশন কি, এই জিনিসটা আপনাকে অনেকভাবে জিজ্ঞাসা করতে পারে যে রেস কন্ডিশন কি, কিংবা ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম কি, হ্যাঁ, বা সিনক্রোনাইজেশন প্রবলেম কি, যেটাই জিজ্ঞাসা করুক না কেন আনসার কিন্তু সেম। তাহলে এই প্রবলেমটাকে স্পেসিফিক্যালি আপনার ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম বলতেছে, বা সিনক্রোনাইজেশন প্রবলেম বলতেছে, বা এই যে কন্ডিশনটা আপনি এখন আপনি আসছেন যে স্টেটে এখন আপনি এসে পৌঁছাইছেন, যে একসাথে আপনি দুইটা ভ্যালু পাচ্ছেন, এই স্টেটটাকে বলতেছে আপনার রেস কন্ডিশন, ঠিক আছে। তাহলে রেস কন্ডিশনের একটা ডেফিনিশন আলাদা করে বলতে দিচ্ছে, কি বলতেছে দেখেন, আ সিচুয়েশন, রেস কন্ডিশন হচ্ছে একটা সিচুয়েশন ওয়্যার সেভারাল প্রসেস অ্যাক্সেস এন্ড ম্যানিপুলেট দ্য সেম ডেটা কনকারেন্টলি, যেখানে অনেকগুলো প্রসেস সেম একটা ডেটাকে আপনার কনকারেন্টলি এক্সিকিউট করে, এন্ড দ্য আউটকাম অফ দ্য এক্সিকিউশন, এবং আউটকামটা ডিপেন্ডস, এই আউটকামটা কিসের উপর ডিপেন্ড করে, অন দ্য পার্টিকুলার অর্ডার ইন হুইচ দ্য অ্যাক্সেস টেক প্লেস। তাহলে পার্টিকুলার অর্ডারের উপর এটা আপনার আউটকামটা ডিপেন্ড করে। তাহলে পার্টিকুলার অর্ডার মানে কি, এখানে যেরকম প্রডিউসার আগে পাইলে সে 6, আর যদি কনজিউমার আগে পায় তাহলে সে 4। এখানে হচ্ছে যে আগে পাবে তার উপরে ডিপেন্ড করবে যে আপনার ভ্যারিয়েবলটার ভ্যালু আসলে কত হবে, ঠিক আছে। এই জন্যই বলতো যে আউটকাম অফ দ্য execution depends on the particular order in which access take place is called the race condition. এই কন্ডিশনটাকে আমরা বলি রেস কন্ডিশন। তাহলে রেস কন্ডিশনকে আমার তাহলে গার্ড দেওয়ার জন্য কি করতে হবে, বা এটাকে আমার সলিউশনের জন্য কি করতে হবে, বলছে টু গার্ড এগেইনস্ট দ্য রেস কন্ডিশন অ্যাবভ we need to ensure that only one process at a time can be manipulating the variable counter. আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন at a time এ কাউন্টারকে শুধুমাত্র একজনই ম্যানিপুলেট করতে পারে, ঠিক আছে। To make such a guarantee, এরকম গ্যারান্টি নেওয়ার জন্য we require that the process be synchronized in such way. তার মানে এতক্ষণ ধরে আমরা এইটাই বুঝলাম যে আমরা যদি কোঅপারেটিং প্রসেস গুলোকে সিনক্রোনাইজড না করি, সব প্রসেস গুলোর মধ্যে যদি আমরা সিনক্রোনাইজেশন না রাখি, they will come up in a inconsistent state, or they will face the data integrity problem, and there will be arise a race condition problem, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে কিন্তু সাম আপ করতে পারি। তাহলে এখন আসেন, এখন একটা টার্ম বলতেছে কি আপনার ক্রিটিক্যাল সেকশন। একটু ক্রিটিক্যাল সেকশন বলতে আসলে কাকে বোঝায় এই জায়গাটা বুঝেন, একবার বললেই বুঝে যাবেন, ঠিক আছে। বলতেছে কি যে each process has critical section segment of code in which the process may be changing common variable, updating table, writing file, etc. That means আসলে কি বলতেছে যে আপনার অনেকগুলো প্রসেসের মধ্যে যেই জায়গাটা কমন সেই জায়গাটাকে বলতেছে আপনার কি ক্রিটিক্যাল সেকশন। নামটা সুন্দর না? জি ম্যাম। হ্যাঁ, তার মানে এখানে আমরা যে প্রোডিউসার এন্ড কনজিউমারের যে প্রবলেমটা পড়ছি, তাহলে প্রোডিউসার এন্ড কনজিউমারের মধ্যে ক্রিটিক্যাল সেকশন কোন জায়গাটুকু বলেন এই কোডের মধ্যে, এই প্রোডিউসার কনজিউমারের নিচের পার্টটা, ওই যে কাউন্টের অংশটা, তাই না? এই কাউন্ট হলো তাহলে কি আপনার ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে। তাহলে যেই জায়গাটা আপনার কমন, বা যেই কোড, বা যেই সেগমেন্ট, বা যেই ভ্যারিয়েবল, যেই জায়গাটা আপনার অনেক কিছুর মধ্যে কমন, আমরা তাকে বলবো ক্রিটিক্যাল সেকশন অফ দ্য প্রসেস, ঠিক আছে। In which the process may changing common variables, updating table, writing file, etc. এটাকে বলি আমরা ক্রিটিক্যাল সেকশন। এক্ষেত্রে ম্যাম কমন ভ্যারিয়েবল ছিল যে কাউন্টার, তাই না? হ্যাঁ, কাউন্ট ছিল আপনার কমন ভ্যারিয়েবল ছিল এই ক্ষেত্রে। ওকে। So when one process is
এক্সিকিউটিং ইন ইটস ক্রিটিক্যাল সেকশন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তার মানে যখন কোনো একটা প্রসেস, খেয়াল করে শুনুন, যখন কোনো একটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে, নো আদার প্রসেস ইজ টু বি অ্যালাউড টু এক্সিকিউট ইটস ক্রিটিক্যাল সেকশন। হ্যাঁ, ওই সময় অন্য কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে, কিংবা অন্যভাবে বলা হয়েছে যে দ্যাট ইজ নো টু প্রসেস আর এক্সিকিউটিং ইন দ্যার ক্রিটিক্যাল সেকশন এট দ্য সেম টাইম। এট দ্য সেম টাইমে তার মানে আমি বললাম যে কাউন্ট যদি আমাদের ক্রিটিক্যাল সেকশন হয়, এই ক্রিটিক্যাল সেকশনকে একসাথে দুইটা প্রসেস বা মাল্টিপল প্রসেস এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের আপনার ফর্মুলা। এখন একটা ক্রিটিক্যাল সেকশনের স্ট্রাকচার দেখাই, এই স্ট্রাকচারটা মাথার মধ্যে বসায় না। তাহলে ক্রিটিক্যাল সেকশন মানে কি? ক্রিটিক্যাল সেকশন মানে কি তাহলে বলো? মানে হচ্ছে যে যে সময় কি ওই যে কি বলে এমন একটা কেস যেখানে হচ্ছে যে জিনিসটা কমন, কমন কেস, কমন যে জিনিসটা মাল্টিপল প্রসেসের মধ্যে যেই জায়গাটা কমন, যেই কোডটা কমন, হ্যাঁ, যেই ডেটাটা কমন, সেটাকে আমরা ক্রিটিক্যাল সেকশন বলি। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করার জন্য। তার মানে ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করার জন্য আমি কি করলাম, আমি ক্রিটিক্যাল সেকশনের সামনে একটা এন্ট্রি সেকশন কোড দিব এবং শেষে একটা এক্সিট সেকশন কোড দিব। ব্যাপারটা হচ্ছে এরকম, এই ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করার জন্য আমি কিছু শর্ত দিব বা আমি দরজায় তালা দিব। ঠিক আছে, যে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে সে তালার চাবি খুলে এটাকে এক্সিকিউট করবে। ঘরে ঢুকে সে কি করবে, ঘরের ভিতরে ঢুকে সে আবার তালা দিয়ে নিবে যেন অন্য কেউ দরজা খুলে এই ভিতরে আসতে না পারে। ঠিক আছে, মনে করেন এই ঘরের ভিতরে আমি ঢুকবো, তালাটা আমি চাবি দিয়ে তালা খুলে এই ঘরের ভিতরে আমি ঢুকলাম, ঢুকে কি করবো, ভিতর থেকে আবার লক করে দিব। কেন লক করে দিব? যেন অন্য কেউ এই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে না পারে। ব্যাপারটা হচ্ছে কি যে কাউন্ট। ঠিক আছে, তাহলে কাউন্টের ভ্যালু কত আছে, ধরেন 3। তাহলে প্রডিউসার কি করবে, প্রডিউসার এই এন্ট্রি সেকশনের চাবি, এন্ট্রি সেকশনটা হচ্ছে আপনার চাবি। ঠিক আছে, তাহলে এন্ট্রি সেকশনের কাছ থেকে কি নিবে, সে চাবি নিবে। চাবি নিয়ে সে এখানে ঢুকবে, ঢুকে কি করবে, ভিতর থেকে লক করে দিবে। কেন লক করে দিবে? যেন কনজিউমার আর ভিতরে ঢুকতে না পারে বা অন্য কোনো কেউ যেন আর ভিতরে ঢুকতে না পারে। তার মানে আমি যখন কাউন্টকে ম্যানিপুলেট করব, ওই সময় ঘরের ভিতরে আর অন্য কেউ থাকবে না, শুধু আমিই থাকবো। তার মানে ম্যাম আমরা বলতে পারি যদি কন্টেক্সটের জন্য না হয়, তাই তো? এইটাই, হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, তার মানে ক্রিটিক্যাল সেকশন থেকে যখন এক্সিকিউট করা হয় তখন কিন্তু অ্যাটমিক, মানে আপনার উইদাউট এনি কনটেক্সট সুইচ অ্যাট এ গ্ল্যান্স এক্সিকিউট করা হয়। ঠিক আছে, তাহলে এটার জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি এটাকে যে 4 করলেন, এই সময় আর আপনার কনজিউমার এর ভিতরে ঢুকতেই পারবে না। এরপরে কি থাকে, একটা এক্সিট সেকশন থাকে। এই এক্সিট সেকশনে আপনি কি করেন, আপনি চাবিটা ফেরত দিয়ে চলে যান। ঠিক আছে, চাবিটা ফেরত দিয়ে চলে গেলে অন্য কেউ যদি অ্যাপ্রোচ করে, তখন যদি চাবি অ্যাভেলেবল থাকে, সেই চাবিটা অ্যাকোয়ার করে সেই এই তালা খুলে এর ভিতরে ঢুকবে, ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে, আবার চাবি ফেরত দিয়ে চলে যাবে। তাহলে ক্রিটিক্যাল সেকশনের কিন্তু এটা একটা স্ট্রাকচার। ঠিক আছে, ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে হলে আপনার ক্রিটিক্যাল সেকশনের প্রথমে সবার আগে এন্ট্রি সেকশনের কোড থাকতে হবে, লাস্টে এক্সিট সেকশনের কোড থাকতে হবে, এবং সবার শেষে থাকে রিমাইন্ডার সেকশন। রিমাইন্ডার সেকশন হচ্ছে আপনার যে কোনো কিছু, মানে আপনার আদার পার্ট অফ দ্য কোড। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে কোন পার্টটা, যেই পার্টটা আপনার সবার মধ্যে কমন। এখন অ্যাজ এ ডিজাইনার কিংবা অ্যাজ এ প্রোগ্রাম ডিজাইনার আপনাদের বা আমাদের দায়িত্ব কি জানেন? আমাদের দায়িত্ব হচ্ছে এই এন্ট্রি পার্টের কোডটা কি হবে আর এই এক্সিট পার্টের কোডটা কি হবে এটা ডিজাইন করা। কারণ ক্রিটিক্যাল সেকশন তো ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখছেন বা আপনি একটা কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানাইছেন, মানে এটা মনে করেন যে ওইটার মধ্যে একটা ক্রিটিক্যাল সেকশন আছে, আপনি আইডেন্টিফাই করছেন। এখন ক্রিটিক্যাল সেকশনের কোড 1 লাইনেরও হইতে পারে, 2 লাইনেরও হইতে পারে, 10 লাইনেরও হইতে পারে, একটা ভেরিয়েবল হইতে পারে, কিংবা একটা 100 লাইনের কোডও ক্রিটিক্যাল সেকশন হইতে পারে। তাহলে ক্রিটিক্যাল সেকশনকে আমি এক্সিকিউট যে করবো, এটার আগে এই এন্ট্রি সেকশনের কোডটা ডিজাইন করা আর এক্সিট সেকশনের কোডটা ডিজাইন করা অ্যাজ এ প্রোগ্রামার হচ্ছে আমাদের কাজ। যে কি করলে একজন শুধুমাত্র এই ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারবে। তো এইটার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন নিয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। কিছু হার্ডওয়্যার সলিউশন আছে, বিল্ট ইন, যেটা আমাদের কম্পিউটারে থাকে, হ্যাঁ, আর কিছু সফটওয়্যার সলিউশন আছে। গত সেমিস্টার পর্যন্ত একটা অ্যালগরিদম পড়াইতাম, পিটারসন অ্যালগরিদম, এটা 2টা প্রসেসের জন্য ছিল, যেটা এই সেমিস্টার থেকে আমরা বাদ দিয়ে দিছি। ঠিক আছে, এই সেমিস্টার থেকে আর নাই। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল সেকশনের স্ট্রাকচারটা কি বলতেছে যে ইচ প্রসেস মাস্ট আস্ক পারমিশন টু এন্টার ইটস ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে পারমিশন নিবে ইন এন্ট্রি সেকশনের কাছ থেকে। মে ফলো ক্রিটিক্যাল সেকশন উইথ এক্সিট সেকশন, ক্রিটিক্যাল সেকশন ছেড়ে যাওয়ার সময় সে এক্সিট সেকশনকে সে ফলো করে যাবে, অ্যান্ড দেন রিমাইন্ডার সেকশনের পরে সে বাকি কাজগুলো সে করতে থাকবে। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটা একটু মাথার মধ্যে রাখেন। আচ্ছা, এরপরে 3টা কন্ডিশন আছে। হ্যাঁ, এই কন্ডিশন 3টা এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে আপনি যদি
ক্রিটিক্যাল সেকশনে যখন সলিউশন করবেন, আপনি এই যে এন্ট্রি আর এক্সিট সেকশনের যে কোড বানাবেন, ঠিক আছে, সলিউশন করার সময় আপনাকে 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। 3টা না হলেও এই প্রথম 2টাকে আপনার মোটামুটি স্যাটিসফাই করতে হয়, 3 নাম্বারটা আপনার অপশনাল। ঠিক আছে? তার মধ্যে তাহলে প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশনটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা। তাহলে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা, এটা অলরেডি একটু আগে আপনারা পড়ছেন। কি বলতেছে যে ইফ process PI is executing in its critical section that no other process can be executing in their critical section। তার মানে এটা যদি আপনার ক্রিটিক্যাল সেকশন এরিয়া হয়, ঠিক আছে, এটা তার আগে অবশ্যই আপনার কি আছে? এন্ট্রি সেকশন আছে, আর শেষে কি আছে? আপনার এক্সিট সেকশন আছে। তাহলে পিআই যদি তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করে এখানে, তাহলে অন্য কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারবে না। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। ঠিক আছে, মনে থাকবে সবার? তার মানে ক্রিটিক্যাল আপনার প্রসেস সিনক্রোনাইজেশন মেইনটেইন করার জন্য আপনার কি করতে হবে? আপনার সিনক্রোনাইজেশন মেকানিজম ইউজ করতে হবে। তো সিনক্রোনাইজেশন মেকানিজম ইউজ করার শর্ত হলো যে আপনার এন্ট্রি সেকশন, ক্রিটিক্যাল সেকশনের উপরে আপনার এন্ট্রি আর শেষে এক্সিট সেকশন থাকতে হবে। তাহলে এন্ট্রি সেকশনের কোডকে স্যাটিসফাই করতে গেলে আপনার কি কি বা আপনার যে সলিউশন আপনি ডিজাইন করতে চান, এই 3টা কন্ডিশন আপনাকে আপনার জানতে হবে যে এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে একসাথে একাধিক প্রসেস ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারবে না। এটাই প্রথম শর্ত, একজন একজন করে। ঠিক আছে, তার মানে বাসের দরজা দিয়ে যে উঠবে, একজন একজন করে উঠবে, 3-4 জন ঠেলাঠালি করে এক ধাক্কাতে উঠতে পারবে না। কিংবা ধরেন প্লেনের যে ওয়াশরুম, একসাথে একজন যাইতে পারবে, আবার একজন বের হয়ে আসতে আবার একজন যাবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে একই সাথে শুধুমাত্র একটা প্রসেসই তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারবে, অন্য কোনো প্রসেস ওই সময় ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারবে না। এটা ফার্স্ট, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই স্যাটিসফাই করাটা জরুরি। ঠিক আছে, আপনি যখন সলিউশন করবেন, আপনার খেয়াল রাখতে হবে যে যেই জায়গাটা আপনার কমন অনেকগুলো প্রসেসের মধ্যে, সেই জায়গাটাকে যখন কেউ ম্যানিপুলেট করবে, একই টাইমে একজনই ম্যানিপুলেট করবে। ঠিক আছে, অন্য কেউ ম্যানিপুলেট করতে পারবে না, শুধু একজন ম্যাম, ম্যানিপুলেট করবে। এই যে মিউচুয়াল এক্সপ্রেশনের পার্টটা, এটা কি আমরা ইমপ্লিমেন্ট করি ওই যে এন্ট্রি সেকশনে ইমপ্লিমেন্ট করি? এন্ট্রি সেকশনে আমরা ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, ওকে। এই যে আমরা এখানে আম, দেখবো, ঠিক আছে, এখানে অনেক কিছুই এই যে আছে টেস্ট এন্ড সেট, এই যে এই কমান্ডটা দেখবো। ঠিক আছে, এই টেস্ট এন্ড সেট দিয়ে ধরেন আপনার মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, শুধু প্রথম কন্ডিশন থেকেই প্রোভাইড করা হয়েছে যে একসাথে একটা প্রসেসই ঢুকবে। এই এক্সাম্পলটা একটু পরেই দেখবো। ঠিক আছে, এটা বিল্ট ইন হার্ডওয়্যার একটা সলিউশন। হ্যাঁ, এটা আমাদের কম্পিউটারে বিল্ট ইন অবস্থায় থাকে, তারা মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করে। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে প্রগ্রেস। একটু পড়ার সময় মনে হয় টাফ, বাট এটা পড়লে পারে ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। বলতেছে যে ইফ নো প্রসেস ইজ এক্সিকিউটিং ইন ইটস ক্রিটিক্যাল সেকশন, যদি কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট না করে, and there exists some process that wish to enter their critical section, then only those processes that are not executing in their remainder section can participate in the decision on which will enter its critical section next, and this selection cannot be postponed immediately। মানে মনে করেন যে এখন ক্রিটিক্যাল সেকশন কেউ এক্সিকিউট করতেছে না, ফাঁকা। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল সেকশনকে কেউ এক্সিকিউট করতে চাইলে তাকে এক্সিকিউট করতে দেওয়ার আমার চান্স দিতে হবে। এখন ক্রিটিক্যাল সেকশন ফাঁকা, Q1 যদি রিকোয়েস্ট করে যে আমি ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে চাই, তাহলে তাকে আমার পারমিশন দিতে হবে, কারণ এটা ফাঁকা। মনে করেন এটা ওয়াশরুম, তো ঢুকতে চাচ্ছে, আমি তাকে পারমিশন দিলাম, ফাঁকা আছে, আচ্ছা ঠিক আছে ঢুকো। ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু যদি একই সাথে দুজন এক্সিকিউট করে, ঠিক আছে, P1 এবং P2, বলতেছে দুইটা প্রসেস, ইফ টু প্রসেস একসাথে যদি এটাকে বলে যে না আমরা দুজনই ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে চাই, দুজনই একসাথে আসছে, তাহলে আমি P1 আর P2 এর মধ্যে কোন প্রসেসকে আগে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে দিব? ঠিক আছে, সেই প্রসেসটাকে এক্সিকিউট করতে দিব যেই প্রসেসটা তার রিমাইন্ডার সেকশনে এখন আর নাই। রিমাইন্ডার সেকশন মানে কি? আদার পার্ট অফ দ্য কোড। মনে করেন P1 রিমাইন্ডার সেকশনের অন্য কোনো পার্টের একটা কোডকে, ধরেন একটা লাইনকে এক্সিকিউট করতেছিল। এইটা করতে করতে সে এখানেও কাজ করতেছে, সাথে সাথে সে কি করছে, সে জানে তার ক্রিটিক্যাল সেকশন লাগবে, এই জন্য সে এখানে একটা রিকোয়েস্ট করে রাখছে। এবং P2 কি করছে, এখানে একটা রিকোয়েস্ট করছে, কিন্তু P2 তার ওই প্রসেস কি করতেছে, অন্য তার রিমাইন্ডার সেকশনের কোডকে এক্সিকিউট করতেছে না, সে বলতেছে না আমার শুধু এই ক্রিটিক্যাল সেকশনকেই লাগবে। তাহলে আমি দুজনের মধ্যে কাকে আগে পারমিশন দিব? আমি দুজনের মধ্যে P2 কে আগে পারমিশন দিব, যে তার রিমাইন্ডার সেকশনের কোডকে এক্সিকিউট করতেছে না, বিকজ P2 ইজ অনলি ওয়েটিং ফর মানে ক্রিটিক্যাল সেকশন, শুধু ক্রিটিক্যাল সেকশনের জন্য সে ওয়েট করতেছে। বাট ওয়ারেস P1 ক্রিটিক্যাল সেকশনকে সে রিকোয়েস্ট করছে, কিন্তু সে আলাদা কোনো জায়গায় অন্য কাজও করতেছিল। তার মানে কি, তার হাতে অন্য কাজ আছে। তাহলে যার হাতে অন্য কাজ আছে
তাকে বললাম তুমি ওয়েট করো, তাহলে P2 কে আমি আগে ক্রিটিক্যাল সেকশন দিই, ততক্ষণ তুমি তোমার কাজ অন্যটা ছাড়ো। তাহলে P2 তার কাজটা এক্সিকিউট করে চলে গেলে তারপর আমি কাকে দিব, তারপর আমি ডেফিনেটলি P1 কে চান্স দিব এখানে ঢোকার। এবং তারপরে যে আমি P1 কে এখানে চান্স দিব ঢোকার, এই কন্ডিশনটা হচ্ছে আপনার বাউন্ডেড ওয়েটিং। ঠিক আছে, যে আমি ধরেন প্রথমে P1 আর P2 একসাথে আসলো, P1 তার রিমাইন্ডার সেকশনকে এক্সিকিউট করতেছে, এই জন্য আমি P2 কে চান্স দিলাম, P2 ক্রিটিক্যাল সেকশনে ঢুকলো। ঠিক আছে, P2 আর এখানে নাই। ঠিক আছে, তাহলে P2 আর এখানে নাই, তাহলে P2 ক্রিটিক্যাল সেকশনে ঢুকলো, ঢুকে P2 ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করলো, করে সে কি করলো, এরপরে সে বললো যে না আমি আবার কি করব এখন, আবার এখান থেকে আমি কি হয়ে গেলাম, আমি বের হয়ে গেলাম। ঠিক আছে, বের হয়ে যায় আমি কি করলাম, আবার আমি এক্সিট করলাম, এক্সিট করে আমি আবার রিকোয়েস্ট করলাম ক্রিটিক্যাল সেকশনে ঢুকার। তাহলে কি P1 নাকি P2 কে ঢুকতে পারবে? তাহলে এখানে P2 যেহেতু এই যে P1 এর ক্ষেত্রে তার তো রিমাইন্ডিং সিস্টেম কাজ আছে। ঠিক আছে, না না, একটু আবার খেয়াল করে শুনি আমি কি বলছি। আমি বলছিলাম যে আপনার যে P1 আর P2, ঠিক আছে, P1 তার কোথায় আছে, তার রিমাইন্ডার সেকশনে আছে, রিমাইন্ডার সেকশনের কোড এক্সিকিউট করতেছিল। তাহলে এই জন্য 2 নাম্বার কন্ডিশনে বলছি কি যে তার রিমাইন্ডার সেকশন কোডে আছে তাকে আমি দিব না, যার নাই তাকে আমি দিব। এটা হলো 2 নাম্বার কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমি কাকে দিছি, P2 কে দিছি। P2 কি করছে, ক্রিটিক্যাল সেকশনে ঢুকছে, ঢুকে কি করছে, এক্সিট করছে, এক্সিট করে সে কি করছে, তাকে বললো যে আমার আবার ক্রিটিক্যাল সেকশনকে লাগবে। এই জন্য সে কি করছে, সে আবার এসে এখানে আবার রিকোয়েস্ট করছে যে আমি আবার আমার কাকে, আমি আবার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে চাই, আবার রিকোয়েস্ট করছে। আর P1 এখানে আগে থেকেই ছিল। তাহলে এখন আমি কাকে চান্স দিব, এন্ট্রি সেকশন এখন কাকে চান্স দিব, P1 নাকি তাহলে এখন P2? P1 কে দেওয়া উচিত। কাকে দেওয়া উচিত? P1 কে। P1 কে দেওয়া উচিত, ডেফিনেটলি, ভেরি গুড। ঠিক আছে, এইটাই হচ্ছে বাউন্ডেড ওয়েটিং, যে কোনো একটা প্রসেস ম্যাক্সিমাম কত বাউন্ড এখানে এক্সিকিউট মানে ওয়েট করবে, একটা ওয়েট করার জন্য একটা লিমিট আছে। ঠিক আছে, যে P2 একবার ঢুকছে, ঢুকে এসে সঙ্গে সঙ্গে যদি আবার রিকোয়েস্ট করে, সেখানে যেখানে P1 আগে থেকে ওয়েট করতেছিল, তাহলে আমি আবার P2 কে দিব না। ঠিক আছে, এই যে বলতেছে যে a bound must exist on the number of the times that other process are allowed to enter their critical section after a process has made a request to enter its critical section and before that request is granted। তাহলে এখানে একটা বাউন্ড বা লিমিট থাকে। আমি যদি বারবার P2 কেই চান্স দেই, তাহলে P1 কি হবে, স্টারভেশনে চলে যাবে না? ঠিক আছে, তাহলে আমি এই কন্ডিশনটাকে সে হোল্ডই করতে পারবে না, তো এই কন্ডিশন হোল্ড করার জন্য সে তখন স্টারভেশনে চলে যাবে। তো এই জন্য আমি আর কি করতেছে, বলতেছে যে যদি এরকম হয় তাহলে ম্যাক্সিমাম একটা প্রসেস কি পরিমাণ বাউন্ড ওয়েট করবে এটাও নিশ্চিত করতে হবে। ধরো একবার P2 এখানে ভিতরে ঢুকে চলে গেছে, বের হয়ে গেছে, এরপর সঙ্গে সঙ্গে যদি আবার রিকোয়েস্ট করে এবং সেই লাইনে যদি আগে থেকে P1 থাকে, তাহলে ডেফিনেটলি আবার P2 চান্স পাবে না, তখন P1ই চান্স পাবে আবার ক্রিটিক্যাল সেকশনে ঢোকার। এটা হচ্ছে আপনার বাউন্ডেড ওয়েটিং। তাহলে এই 3টা কন্ডিশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে আপনার মিউচুয়াল এক্সক্লুশন। তো কেউ কেউ বলে যে শুধু মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করতে পারলেও আপনার প্রসেস সিনক্রোনাইজেশন নিশ্চিত করা হয়ে যায়। ব্যাপারটা আসলে অনেকাংশে সত্যি, যে আপনার প্রসেস সিনক্রোনাইজেশনের প্রথম কন্ডিশনই হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা, যে একসাথে 2টা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে পারবে না, একসাথে একজন একজন। তাহলে একসাথে যদি একজন একজন করে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করে, তাহলে দেয়ার ইজ নো চান্স অফ ডেটা ইনকনসিস্টেন্সি। ঠিক আছে, এখানে আসলে তখন ইনকনসিস্টেন্সি হওয়ার চান্স নাই ডেটা, এবং প্রসেস সিনক্রোনাইজেশন খুব ইজিলি মেইনটেইন হয়। তাহলে এটার জন্য একটা একটা আপনাদেরকে হার্ডওয়্যার বেসড সলিউশন টু দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, তাহলে এই হার্ডওয়্যার একটা সলিউশন আপনাদের এখানে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, এই হার্ডওয়্যার সলিউশনটার নাম কি, টেস্ট অ্যান্ড সেট। 2টা হার্ডওয়্যার সলিউশন, একটা টেস্ট অ্যান্ড সেট আর একটা কম্পেয়ার অ্যান্ড সোয়াপ। ঠিক আছে, তাহলে এই হার্ডওয়্যার সলিউশন 2টা আপনার বিল্ট ইন থাকে আপনার কম্পিউটারে। ঠিক আছে, একটু দেখে নেন, এটা হচ্ছে আপনার টেস্ট অ্যান্ড সেটের ডেফিনেশন। ঠিক আছে, তাহলে কি বলতেছে যে এক্সিকিউট অ্যাটমিক্যালি, তার মানে টেস্ট অ্যান্ড সেটকে যদি আপনার কম্পিউটার সিস্টেম থেকে আপনি যদি কখনো টেস্ট অ্যান্ড সেটকে আপনার কল করা হয়, ইট এক্সিকিউট অ্যাটমিক্যালি। অ্যাটমিক্যালি মানে অ্যাট এ গ্ল্যান্স এক্সিকিউট হবে, মানে উইদাউট এনি ইন্টারাপ্ট। অ্যাটমিক্যালি মানে উইদাউট এনি ইন্টার, মানে এটার মাঝখানে কোনো রকমের কনটেক্সট সুইচ হবে না। কথা বুঝতে পারছেন, একসাথে এক্সিকিউট হবে। সো রিটার্ন দ্য অরিজিনাল ভ্যালু of the past parameter and set the new value past parameter to true। তো টেস্ট এন্ড সেট কন্ডিশনটা আপনার কিভাবে কাজ করে একটু খেয়াল করে দেখেন। তো বলতেছে এটা একটা বুলিয়ান টেস্ট এন্ড সেট। তাহলে টেস্ট এন্ড সেটের ভ্যালু একটা কি, আপনার বুলিয়ান ভ্যালু। এর মধ্যে বুলিয়ান টার্গেট নামের একটা ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে এর ভিতরে কি কাজ হয় এটা একটু খেয়াল করে দেখেন। 3টা লাইন, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2 আর লাইন নাম্বার 3।
টার্গেটের ভিতরে বুলিয়ান আমি কি হয় ট্রু অথবা ফলস কিছু একটা তো লাগছে, বুলিয়ান ভেরিয়েবল মানে হয় ট্রু রাখছি অথবা ফলস লাগছে, কিছু একটা রাখছি। তাহলে আমি হচ্ছে যা রাখছি সেটাকে আমি কার ভিতরে ট্রান্সফার করলাম, আরভির ভিতরে। এই আরভিটাও আপনার কি টাইপের ভেরিয়েবল, আপনার বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল। এই লাইনটাকে যদি দেখা বাদ দেই, ঠিক আছে, এই লাইনটা যদি আপনি না থাকান, তাহলে রিটার্ন কি করতে বলেন, রিটার্ন কি করেছে? রিটার্ন আরভি লেখা। রিটার্ন আরভি লেখা, তার মানে আপনি এখানে টার্গেটের ভ্যালু যা দিছিলেন সেটা কোথায় রাখছেন, আরভিতে রাখছেন, আর রিটার্ন কি করছেন, আরবিটা রেঞ্জে আরভি দিচ্ছি। রিটার্ন করছেন না? ঠিক আছে, তার মানে জি। এটা টার্গেটের ভিতরে যদি আপনি ট্রু রাখেন তাহলে আসলে আলটিমেটলি আপনি কি রিটার্ন করছেন, ট্রু রিটার্ন করছেন। আর যদি ফলস রাখেন তাহলে কি রিটার্ন করছেন, আলটিমেটলি আপনি ফলস। ফলস রিটার্ন করছেন। ঠিক আছে, তাহলে মাঝখানের লাইনটা হচ্ছে কি যে আপনার ধরেন টার্গেটেড ভ্যালু যেটাই হোক না কেন, আপনার মাঝখানের লাইনটা হলো যদি আপনার টার্গেটেড ভ্যালু আপনি যদি ফলস ধরেন, আপনি ফলস রিটার্ন করেন, তাহলে সে কি করবে, টার্গেটেড ভ্যালুটাকে মাঝখানে শুধু ট্রু করে দিবে। ঠিক আছে, এবং রিটার্ন করবে যেটা আপনার এখানে ছিল সেটাকেই রিটার্ন করবে। ঠিক আছে, এইটা আসলে কিভাবে কাজ করে এটা পরের এক্সাম্পলে আমরা দেখবো। দেয়ার ইজ এ শেয়ার্ড লক ভেরিয়েবল হুইচ ক্যান টেক আইদার অফ টু ভ্যালুজ 0 and 1। ঠিক আছে, লক নামে একটা কি বলবো ভ্যারিয়েবল আছে যার ভ্যালু দুইটা হতে পারে, 0 এবং 1। তো আমরা জানি ট্রু মানে আসলে কি আপনার 1, আর ফলস মানে কি 0। ঠিক আছে, বিফোর এন্টারিং ইনটু দ্য ক্রিটিক্যাল সেকশন আ প্রসেস রিকোয়ার্স অ্যাবাউট দ্য লক। ঠিক আছে, ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে ওই লক নিয়ে ইনকোয়ার অ্যাবাউট দ্য লক, ইনকোয়ার করে। ইফ ইট ইজ লক, যদি লক থাকে, ইট কিপস অন ওয়েটিং, তাহলে এটা ওয়েট করতে থাকে। ঠিক আছে, অ্যান্ড ইট উইল বিকাম, মানে কি বলবো যে ওয়েটিং টিল ইট উইল বিকাম ফ্রি, যতক্ষণ পর্যন্ত এটা ফ্রি না হয়। if it is not locked, যদি এটা লক না থাকে, it takes the lock and execute the critical section। তাহলে এটা ছিল ক্রিটিক্যাল সেকশন, এটা হচ্ছে আপনার কি বলছিলাম আমি এন্ট্রি সেকশন, এটা হচ্ছে আপনার এক্সিট সেকশন। তাহলে এন্ট্রি সেকশনটা আসলে কি বলতেছে, আমরা বলতেছি এটা আসলে একটা লক মনে করেন। ঠিক আছে, তো এই লকের ভ্যালু কি হইতে পারে আপনার, হয় 0 হবে অথবা 1 হবে। ঠিক আছে, তাহলে বলতেছে যে এইটা যদি লক থাকে, তাহলে কোনো একটা প্রসেস যদি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায় আর এটা যদি লক থাকে, তাহলে সে এখানে কি করবে, ওয়েট করবে। ইফ ইট ইজ লক, ইট কিপস অন ওয়েটিং, এটা এখানে ওয়েট করতে থাকবে টিল ইট ইজ বিকাম ফ্রি, যতক্ষণ পর্যন্ত না এটা ফ্রি হবে। ঠিক আছে, এটা যদি লক থাকে তার মানে কি, যেটাকে অন্য কেউ ব্যবহার করতেছে এই জন্য এটা লক। ঠিক আছে, ইফ ইট ইজ নট লক, আর যদি এটা লক না থাকে তাহলে আমি তখন কি করব, ইট টেকস দ্য লক অ্যান্ড এক্সিকিউট দ্য ক্রিটিক্যাল সেকশন। ঠিক আছে, এটা লক নিবে এবং ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে। ঠিক আছে, তাহলে টেস্ট অ্যান্ড সেট ভেরিয়েবল দিয়ে কিভাবে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা যায়, এখন সেটা দেখেন, একটু খেয়াল করে। কি প্রোভাইড করবো আমরা, মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশনের সংজ্ঞাটা কি ছিল, কার মনে আছে বলেন? মানে ওই যে একই টাইমের সাথে দুইজন কাজ করতে পারবেন একই টাইমে দুইটা প্রসেস, ভেরি গুড। ঠিক আছে, একই টাইমে দুইটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে, তাহলে টেস্ট এন্ড সেট দিয়ে কিভাবে মিউচুয়াল এক্সক্লুশন ইমপ্লিমেন্ট হচ্ছে এটা একটু দেখেন। এটা বইয়ের একটা ফিগার নাম্বার, এটা এই কোডটা বই থেকে উঠাই দেওয়া। ঠিক আছে, যে মিউচুয়াল এক্সক্লুশন ইমপ্লিমেন্টেশন উইথ টেস্ট এন্ড সেট, তাহলে টেস্ট এন্ড সেট দিয়ে কিভাবে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করতে পারি সেটা এখানে একটু দেখাইছে। তাহলে এই পাশে কিন্তু প্যারালালি আমি কি রাখছি, টেস্ট এন্ড সেটের ওই আগের পেজের যে আপনার কি বলবো যে ডেফিনেশনটা, এটা কিন্তু সেম ডেফিনেশনটা, যে বুলিয়ান টেস্ট এন্ড সেট এর মধ্যে টার্গেট আছে। ঠিক আছে, টার্গেটের ভ্যালু যেটা সেটা আমি আরভিতে রাখছি এবং রিটার্ন করছি কি আমি আরভি, আর টার্গেটের ভ্যালুটাকে আমি ভিতরে সেট করছি কি ট্রু। তাহলে এটা কিভাবে কাজ করে একটু খেয়াল করে দেখেন। মিউচুয়াল এক্সক্লুশন ক্যান বি ইমপ্লিমেন্টেড ইনিশিয়ালাইজিং আ বুলিয়ান ভেরিয়েবল লক টু ফলস। তাহলে আমি এখানে কি ইউজ করা হয়েছে, লক। তাহলে লককে আমি কি হিসেবে ইনিশিয়ালাইজ করছি, ফলস। ফলস মানে কি, ফলস মানে কি জানি, 0। 0, আর ট্রু মানে হচ্ছে আপনার 1। তাহলে ফলস মানে 0 হিসেবে ইনিশিয়ালাইজ করছি। ঠিক আছে, একটু খেয়াল করেন, এই সেমিকলনটা এখানে নিচে চলে গেছে, সেমিকলনটা এই যে এখানে হবে। ঠিক আছে, তাহলে লক টেস্ট এন্ড সেট কে কি রিটার্ন করবে, আমি ইনিশিয়ালাইজ করছি 0 হিসেবে, তাহলে কি টেস্ট এন্ড সেট কে কি রিটার্ন করবে, লক 0 রিটার্ন করবে না? জি ম্যাম। ঠিক আছে, টেস্ট এন্ড সেট কে কি করবে, সে রিটার্ন করবে 0। ঠিক আছে, তাহলে যদি 0 রিটার্ন করে তাহলে while
যদি while এর কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে কি করবে? while জিরো মানে কি? টেস্ট এন্ড সেট কে যেহেতু জিরো রিটার্ন করছে, তার মানে while এর ভিতরের কন্ডিশনটা কি আপনার? ফলস। তাহলে জি while এর ভিতরের কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সে কি করবে বলেন? ট্রু হইলে এখানে কি করতে থাকবে? ঘুরতে থাকবে, ঠিক আছে? আর আচ্ছা ফলস হলে কি করবে? এক্সিট করবে। এক্সিট করবে। হ্যাঁ, একটু আগে কিন্তু বলছি। হ্যাঁ, তাহলে ফলস হলে সে এই লুপটা ব্রেক করবে। তাহলে এই লুপ ব্রেক করে সে এখন কি করবে? এই ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে, ঠিক আছে? তাহলে এখানে জি যখন সে ব্রেক করে এখানে ঢুকবে, ঢুকার সঙ্গে সঙ্গে সে কি করবে দেখেন? টার্গেট ইকুয়াল টু ট্রু, তার মানে এই যে লকের ভ্যালু কত ছিল আপনার? ইনিশিয়ালাইজ করা ছিল 0, তাহলে 0 যেহেতু ছিল সেহেতু এটা রিটার্ন করছে টেস্ট এন্ড সেটকে 0, তাহলে ফলস, এটা যেহেতু while এর ভিতরে যেহেতু তাহলে ফলস হয়ে গেছে, সেহেতু সে ব্রেক করছে, ব্রেক করে এই কন্ডিশনটা এখানে ঢুকার পরে সে লকের ভ্যালুকে কি করে দিবে? এই যে ট্রু করে দিবে। ট্রু মানে কি আপনার? 1 করে দিবে। আচ্ছা ম্যাম, এই দুইটা কোড কি একসাথে কাজ করছে নাকি? দুইটা কোড একসাথে কাজ করে নাই। এই যে টেস্ট এন্ড সেট কে কল করছে, যে যখন টেস্ট এন্ড সেট কে কল করছে ও তখন আচ্ছা টেস্ট এন্ড আচ্ছা সেটের আচ্ছা। ভিতরে আপনার এই তিন লাইন কোড একসাথে এক্সিকিউট জি, হচ্ছে, এখন বুঝতে পারছি, এতক্ষণ একটু কনফিউজ লাগতেছিল এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে? তাহলে যখন জি এই টেস্ট এন্ড সেট ফাংশনকে কল করছে, টেস্ট এন্ড সেট একটা ফাংশন, এই ফাংশনকে যখন কল করছে তখন তার ভিতরে এই তিনটা লাইনের কোড অটোমেটিক্যালি একসাথে এক্সিকিউট হয়েছে। জি ম্যাম, এবার বুঝছি। এবার বুঝছো? ঠিক আছে, তাহলে টেস্ট এন্ড সেট আমি কাকে কল করছি? লককে কল করছি। তাহলে ওকে লকের অ্যাড্রেসে কি আছে আপনার? 0 আছে। তার মানে লক টেস্ট এন্ড সেটকে কি ফেরত দিছে? 0 ফেরত দিছে। তাহলে while এর ভিতরে 0 মানে কি? ফলস। তার মানে কন্ডিশন কি আপনার? ব্রেক করছে, ফলস হয়ে গেলে। তাহলে ব্রেক করে টেস্ট এন্ড সেটের কাজ কি আপনার? এই অরিজিনাল যে ভ্যালু এটাকেই রিটার্ন করা, তাই না? তাহলে সে রিটার্ন অবশ্যই এখানে কি করছে? সে 0ই করছে, ঠিক আছে? এই টার্গেটের ভ্যালু যা থাকবে তাই রিটার্ন করবে। এখানে টার্গেটের বদলে কি ইউজ করা হয়েছে আপনার? লক ইউজ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে যা ছিল, লক কি ছিল আমার? 0 ছিল, ইনিশিয়ালাইজ করছিলাম, ওই যে বলে দিছে লক 0 হিসেবে আমি ইনিশিয়ালাইজ করছি। তাহলে আমি রিটার্ন করছি কি? আমি আরভি, তাহলে রিটার্ন করছি আমি কি? 0 রিটার্ন করছি। আর ভিতরে এই যে দেখেন আমি কি সেট করে দিছিলাম? টার্গেট ইকুয়াল টু ট্রু, তার মানে লকের ভ্যালুকে আমি কি সেট করে দিছিলাম? ইকুয়াল টু 1। তার মানে কথা হচ্ছে যে আপনি এই রুমের দরজা দিয়ে, এটা দরজা, ঠিক আছে? লকটা খুললেন, ঠিক আছে? লকটা কি ছিল আপনার? 0 ছিল, তার মানে লক 0 অবস্থায় আপনি ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে আপনি কি করে দিলেন? এটাকে লক 1 করে দিলেন, ঠিক আছে? তাহলে এখন এরপরে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতেছেন, ঠিক আছে? তাহলে এখন ধরেন P1 ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতেছে। তাহলে এই অবস্থায় ধরেন P2 আসছে, P2 এই রুমের ভিতরে ঢুকতে চায়। তাহলে P2 যদি এই ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে চায়, ঠিক আছে? তাহলে এই লকের ভ্যালু এখন কত? লকের ভ্যালু কত হয়ে আছে? 1 হয়ে আছে। তাহলে সে কি রিটার্ন করবে? আর ভি লক কি রিটার্ন করবে এখানে? 1 রিটার্ন তাহলে করবে। তাহলে জি while এর ভিতরে তখন কি আপনার? ট্রু। তাহলে while ট্রু মানে কি? তাহলে এটা এখানেই লুপ করতে থাকবে, এটা লুপ এখানেই কন্টিনিউ ঘুরতে থাকবে, এটা কখনোই while লুপকে ব্রেক করে ভিতরে ঢুকতে পারবে না। ম্যাম, তার মানে বাম পাশে একটা কাজ হচ্ছে, সে রিটার্ন করবে ওই টার্গেটটাই, কিন্তু টার্গেটটা আবার পরে আপডেট করে ফেলবে। আপডেট করে ফেলবে, হ্যাঁ, ভিতরে ঢোকার পরেই সে এই ভ্যালুটাকে আপডেট করে ফেলবে, এটা ট্রু করে ফেলবে। কিন্তু রিটার্ন করবে তার ইনিশিয়াল ভ্যালুটাই। রিটার্ন করবে তার ইনিশিয়াল ভ্যালুটাই, ওকে ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে এই যে আপডেট করে ফেললো, এর ফলে কি হলো? সে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতেছে। এখন অন্য কোনো প্রসেস যখন এটাকে চেক করবে, চেক করলে দেখবে লকের ভ্যালু কত হয়ে আছে? 1। 1 দেখবে। তাহলে 1 হইলে তার মানে রিটার্ন করছে 1, তার মানে 1 মানে কি? এটা ট্রু। ট্রু মানে সে এই লুপ এই ব্রেক করবে না এবং সেই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতেও পারবে না। তাহলে কখন ঢুকতে পারবে? এই P1 ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা শেষ জি করে দেখেন লকের ভ্যালুকে কি করছে দেখেন? পজ করছে। ফলস করছে। মানে এখানে যে লককে যে সে 1 করছিল, যাওয়ার সময় কি করে দিয়ে গেল? ফলস করে দিয়ে গেল। এখন যদি আবার অন্য কেউ আসে, সে চেক করবে কি লকের ভ্যালু 0, তাহলে সে আবার তখন এটাকে রিটার্ন করবে 0, এটা ভিতরে ঢুকে লকের ভ্যালুকে 1 করে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে এবং চলে যাওয়ার সময় আবার ফলস করবে, জি ম্যাম। ঠিক আছে? তার মানে কি যে টেস্ট এন্ড সেট এই কন্ডিশনটা দিয়ে আপনার হার্ডওয়্যার লেভেলে খুব সহজে আপনার মাল্টি ক্রিটিক্যাল সেকশন গুলো আছে সেগুলোর মধ্যে আপনার মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা হয় এইভাবে, ঠিক আছে? আপনি এই জায়গায় একবার কাউন্টকে চিন্তা করেন যে এই জায়গায় আপনার ক্রিটিক্যাল সেকশন হিসেবে কাউন্ট আছে, ঠিক আছে? তাহলেও কিন্তু আপনি কি কাউন্টকে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করতে পারতেছেন না, ঠিক আছে? একবার জি ম্যাম। প্রোডিউসার আসছে, তাহলে প্রোডিউসার যদি এসে দেখে লকের ভ্যালু 0, তাহলে প্রোডিউসার ঢুকবে,
ঢুকে লকের ভ্যালুকে কি করবে, 1 করে দিয়ে এই কাউন্টের ভ্যালুকে 1 প্লাস প্লাস 1 বাড়াই দিবে, বাড়াই দিয়ে যাওয়ার সময় লকের ভ্যালুকে আবার কি করে দিয়ে যাবে, 0 করে দিয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ক্রিটিক্যাল সেকশনে যে কোনো কিছু থাকতে পারে যেটা তোমার কমন, এখানে একটা লাইন থাকতে পারে, একাধিক লাইন থাকতে পারে, বা যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এই জায়গাটা বুঝছেন, টেস্ট অ্যান্ড সেট কন্ডিশনটা? বুঝে গেছি। ঠিক আছে, টেস্ট অ্যান্ড সেট কন্ডিশনটা যদি কেউ বুঝে থাকেন, অন্যরা যারা আছেন তারা কি শুনতেছেন নাকি রোজা রেখে ঘুমাই গেছেন? জি ম্যাম, ঘুমাই গেছেন? শুনতেছেন। শুনতেছেন? আচ্ছা, অভিনব, থ্যাংক ইউ শোনার জন্য। আর অন্য কি জানি ছিল, কাফিউর, তোমার কাজ ছিল আমার মাইক চেক করা, তুমি মাইকে ঠিক মতো শুনতে পাচ্ছ? আচ্ছা, সেম আর একটা কন্ডিশন আছে। ঠিক আছে, দেখেন এই কন্ডিশনটা হচ্ছে আপনার কম্পেয়ার অ্যান্ড সোয়াপ। ঠিক আছে, তাহলে টেস্ট অ্যান্ড সেট এবং কম্পেয়ার অ্যান্ড সোয়াপ এই দুইটাই আপনার হার্ডওয়্যার ইনস্ট্রাকশন। আপনাকে যদি বলে যে দুইটা হার্ডওয়্যার ইনস্ট্রাকশনের কথা বলেন যারা মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করে, হ্যাঁ, আপনার কম্পিউটার সিস্টেমে, এরকম দুইটা ইনস্ট্রাকশন হচ্ছে আপনার টেস্ট অ্যান্ড সেট এবং আরেকটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড সোয়াপ। দুইটার কাজ সেম, দুইটা সেম কাজ করে। ঠিক আছে, তাহলে দুইটাই মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করে, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিউটার সিস্টেমে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন ইউজ করা হয়। কেউ কেউ টেস্ট অ্যান্ড সেট ইউজ করে, কেউ কেউ কম্পেয়ার অ্যান্ড সোয়াপ ইউজ করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কম্পেয়ার অ্যান্ড সোয়াপের আগে ডেফিনেশনটা একটু দেখি। দেখেন, তাহলে সেম কাজ কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা, বুঝছেন? হ্যাঁ, তাহলে ইফ কম্পেয়ার অ্যান্ড সোয়াপ, তাহলে ইফ কম্পেয়ার অ্যান্ড সোয়াপ ইন্টিজার ভ্যালু, ঠিক আছে, ইন্টিজার এক্সপেক্টেড, ইন্টিজার নিউ ভ্যালু। তাহলে ইন্টিজার যে ভ্যালুটা এটা হচ্ছে আপনার লগ, ঠিক আছে, এক্সপেক্টেড হচ্ছে আপনার এই যে 0, ঠিক আছে, ইন্টিজার নিউ ভ্যালু এটা হচ্ছে আপনার 1, আর এই যে এই ভ্যালুটা যে লেখা ইন্টিজার এটা হচ্ছে আপনার আসলে লগ। ঠিক আছে, এরপরে দেখেন এইখানেও এই কোডটা খুব মজার। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা বলছি লগ, তার মানে এই লগ বা ভ্যালুতে যা আছে সে এটা কোথায় রাখছে, টেম্পে। 1 নাম্বার লাইন, এটা ধরেন 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা ধরেন 4 নাম্বার লাইন, সেইটা কোথায় রাখছে, টেম্পে রাখছে। তাহলে মাঝখানের এই 2 আর 3 নাম্বার লাইন যদি বাদ দেই, তাহলে দেখেন রিটার্ন কি করছে, টেম্পো রিটার্ন করছে। তাহলে আগেরটার মতনই না, সেম। তাহলে ওইখানেও আবার লকে যা ছিল সেটাই রিটার্ন করছিল, তাহলে এখানেও টার্গেটে যা ছিল তাই রিটার্ন করছিল, এখানে ভ্যালুতে যা আছে সেটা টেম্পে রেখে টেম্পটাকেই আমি রিটার্ন করছি। কিন্তু মাঝখানে কি করছি, যে ইফ ভ্যালু ইকুয়াল টু এক্সপেক্টেড, যদি ভ্যালুটা 0 হয়, মানে ফলস যদি হয়, তাহলে ভ্যালু ইকুয়াল টু নিউ ভ্যালু, তাহলে আমি কি করে দিব, 1 করে দিব। এই আগেরটাতে ঠিক যা করছিলাম, যদি এটা 0 হয়ে ভিতরে ঢুকে, তাহলে ঢুকার পরে আমি এটাকে কি করে দিচ্ছিলাম, এই যে 1 করে দিচ্ছিলাম। ঠিক আছে, সেই কাজটা সেম কাজটাই এখানে করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার ডেফিনেশনটা কম্পেয়ার এন্ড সোয়াপের। তাহলে এটা দিয়ে কিভাবে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করে, তাহলে একটু দেখেন। তাহলে এই সেমিকোলনটা কোথায় আপনার, এইখানে, এই কন্ডিশনটা একটু ডিফারেন্ট, খেয়াল করে দেখেন। কম্পেয়ার এন্ড সোয়াপের পরে লক, এখানে দেখেন লক কে আপনার ইনিশিয়ালাইজ টু 0, মানে এখানেও লক আপনার কি হিসেবে ইনিশিয়ালাইজ করা হয়েছে, আপনার 0 বা ফলস হিসেবে আপনার ইনিশিয়ালাইজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে লক যদি আপনার ফলস বা 0 হয়, ঠিক আছে, তাহলে আপনি কি রিটার্ন করছেন কম্পেয়ার এন্ড সোয়াপের কাছে, এই জিরোটাই রিটার্ন করছি। তাহলে কম্পেয়ার এন্ড সোয়াপের কাছে হোয়াইল এর ভিতরে আপনি কি রিটার্ন করছেন, 0 রিটার্ন করছেন এখানে কম্পেয়ার এন্ড সোয়াপের কাছে। এরপরে 0 বলতেছে কি 0 কমা, তাহলে কি 0, মানে এই 0 আপনি যেটা রিটার্ন করছেন, তাহলে এইটা বলতেছে কি দেখেন, ইজ নট ইকুয়াল টু 0, কন্ডিশনটা দেওয়া আছে এইটা। ঠিক আছে, যে আপনি যা রিটার্ন করবেন এটা নট ইকুয়াল টু 0, এরপরে সেমিকলন। তাহলে এই কন্ডিশন যদি আপনার ট্রু হয় তাহলে কি হবে, এখানেই লুপ করতে থাকবে, আর যদি ফলস হয় তাহলে আপনার ব্রেক করে ঢুকবে। ঠিক আছে, তাহলে লক ছিল হচ্ছে 0, তার মানে কম্পেয়ার এন্ড সোয়াপকে সে 0 রিটার্ন করছে, তাহলে 0 ইজ নট ইকুয়াল টু 0, এটা কি ট্রু নাকি ফলস, 0 0 সমান না, এটা ফলস ডেফিনেটলি। যেহেতু ফলস, তাহলে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ক্রিটিক্যাল সেকশনে ঢোকার সঙ্গে সঙ্গে সেই ভ্যালু ইকুয়াল টু কি সেট করবে, ভ্যালু ইকুয়াল টু সে যে নিউ ভ্যালু, মানে 1 সেট করবে। তাহলে ভ্যালু ছিল 0, সে নিউ ভ্যালু কি সেট করবে, 1 সেট করবে। তারপর সে মনে করেন P1 ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতেছে। এখন যদি অন্য প্রসেস P2 এখানে আসে এক্সিকিউট করতে, তাহলে লকের ভ্যালু কত পাবে, লকের ভ্যালু এখন 1, তাহলে লকের ভ্যালু সে চেক করে দেখবে এখানে 1, তাহলে সে তখন এখানে চেক করবে
যে while এর ভিতরে আপনার while 1 is not equal to 0, এটা ট্রু নাকি ফলস? এবার ট্রু হয়ে গেছে। এবার ট্রু, যেহেতু ট্রু তাহলে সে কি করবে, এখানে কন্টিনিউয়াসলি লুপ করতে থাকবে। ঠিক আছে, তার মানে লকের ভ্যালু যখন 1 তখন এই কন্ডিশন ট্রু, তার মানে সে এখানে কন্টিনিউয়াসলি লুপ করতে থাকবে, এটা ক্রিটিক্যাল সেকশনে আর ঢুকতে পারবে না। তার মানে একই সাথে শুধু একটা প্রসেসই ক্রিটিক্যাল সেকশন করতে পারলো, অন্য কোনো প্রসেস ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে পারলো না। তার মানে আমরা মিউচুয়াল এক্সক্লুশন কিন্তু প্রোভাইড করতে পারছি। ঠিক আছে, এরপরে P1 যখন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন কমপ্লিট, তখন দেখেন লকের ভ্যালুকে এখানে কত করছিল আপনার 1 করে রাখছিল, এই যে নিউ ভ্যালু 1 করে রাখছিল। ঠিক আছে, তাহলে চলে যাওয়ার সময় সে লককে আবার কি করে দিয়ে গেল, 0 করে দিয়ে গেল। 0 করে দিয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দুইটা ছিল আপনার কি বলবো যে হার্ডওয়্যার ইনস্ট্রাকশন। এবার একটা তাহলে খুব ছোট, মানে মানে প্রোগ্রামাররা কি বললো, তাহলে এরকম কোনো কিছু ছোট একটা সিম্পল কোনো সলিউশন আমরা তাহলে সফটওয়্যার লেভেলে আমরা দিতে পারি কিনা। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে যেটা শুধুমাত্র মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করার, এটা হচ্ছে একটা আপনার সফটওয়্যার লেভেলে, এটা কিন্তু হার্ডওয়্যার লেভেলে না। সফটওয়্যার প্রোগ্রামরা ইউজ করে, দেখেন সেম স্ট্রাকচার, যে ক্রিটিক্যাল সেকশনের আগে কি থাকবে, অ্যাকোয়ার্ড দ্য লক, শেষে থাকবে রিলিজ দ্য লক। ঠিক আছে, তাহলে এই কথাগুলোই বলা হয়েছে যে প্রিভিয়াস সলিউশন আর কমপ্লিকেটেড অ্যান্ড জেনারেলি inaccessible to the application programmer, এগুলো তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা ইউজ করতে পারছে না। So OS designers build software tool to solve critical section problem. Simplest of the tool is the mutex lock, এর মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট টুলটা হচ্ছে mutex lock। mutex lock মানে হচ্ছে আপনার মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা। এটাকে সংক্ষেপে অনেকে বলে মিউটেক্স, এই যে মিউচুয়াল এক্সক্লুশনকে অনেকে সংক্ষেপে বলে কি আপনার মিউটেক্স। মিউটেক্স যদি বলে তার মানে বুঝতে হবে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, মিউচুয়াল এক্সক্লুশন মানেই হচ্ছে আপনার এট এ টাইমে একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারে। ঠিক আছে, a process must acquire the lock before entering the critical section, ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে লক অ্যাকোয়ার করতে হবে, and process must release the lock after exiting the critical section, তাহলে ক্রিটিক্যাল সেকশন থেকে বের হওয়ার সময় এটাকে কি করতে হবে, আপনার রিলিজ করতে হবে। সো কলস অ্যাকোয়ার অ্যান্ড রিলিজ দুইটা ফাংশন এরকম তারা নিছে, এই যে দেখেন খেয়াল করে এখানে যে তারা এখানে অ্যাকোয়ার লক, তাহলে অ্যাকোয়ার নামে একটা ফাংশন নিছে, এই যে অ্যাকোয়ার, এই যে রিলিজ লক, তার মানে অ্যাকোয়ার লককে যখন কল করবে, একটু ভালো করে খেয়াল করে তাকান, অ্যাকোয়ারের আন্ডারে আপনার কি এই যে 1 2 এই দুইটা লাইন এক্সিকিউট হবে, এবং এই লাইনটা কিভাবে এক্সিকিউট হবে, অ্যাটমিক্যালি এক্সিকিউট হবে। যেরকম টেস্ট অ্যান্ড সেটকে এক্সিকিউট করলে টেস্ট অ্যান্ড সেটের মধ্যে কয়টা লাইন ছিল, 3টা লাইন ছিল, এবং সেই 3টা লাইন অ্যাটমিক্যালি এক্সিকিউট হইতো। কম্পেয়ার এন্ড সোয়াপকে যদি আমি এখানে কল করতাম, তাহলে কম্পেয়ার এন্ড সোয়াপের ভিতরে যতগুলো লাইন সবগুলো কি আপনার অ্যাটমিক্যালি এক্সিকিউট হইতো। তাহলে সিমিলার ওয়েতে এখানে যখন আমি অ্যাকোয়ার লককে আমি কল করব, তখন এই কয়টা লাইন একসাথে এক্সিকিউট হবে। ঠিক আছে, এরপরে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে, করার পর এরপরে রিলিজ লককে যখন আমি এক্সিকিউট করব, তখন রিলিজ লকের জন্য এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে এইটা তাহলে কিভাবে কাজ করতেছে এটা একটু তাহলে বলি। ঠিক আছে, যে এইটা হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার উল্টা, এখানে হচ্ছে আপনার এই অ্যাকোয়ারকে সরি লককে ইনিশিয়ালি আপনার ট্রু হিসেবে ইনিশিয়ালাইজ করা হয়েছে। তাহলে লককে ট্রু মানে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এটা হচ্ছে সিম্পল টুল টু রিকোয়ার লক, রেস কন্ডিশন আর prevented by requiring the critical section by protected section be protected by lock. The boolean variable available is shared between the processes and initially it is true, এবং initially এটা কি থাকে তোমার ট্রু থাকে। তাহলে লক যদি ইনিশিয়ালি ট্রু হয়, তাহলে কোনো একটা প্রসেস P1 আসছে, সে অ্যাকোয়ার লককে কল করলো, তাহলে লক ইনিশিয়ালি কত 1, বা এটা কত হয়ে আছে তোমার ট্রু হয়ে আছে। তাহলে এটা কি করবে, while এর ভিতরে চেক করবে যে while এটা কি নট অ্যাভেইলেবল। ঠিক আছে, নট অ্যাভেইলেবল মানে কি, অ্যাভেইলেবল কি ছিল তোমার, অ্যাভেইলেবল এর ভ্যালু কত ছিল এখানে, সরি এটা লক না, এটা হচ্ছে আপনার অ্যাভেইলেবল, সরি আচ্ছা, তাহলে ট্রু হবে ম্যাম, अवेलेबल ইনিশিয়ালি ট্রু। আবার দেখো, আবার করো। আচ্ছা, এই টপিকটা পড়াই শেষ, আর টপিক পড়াবো না আজকে। সামনের দিন সিমাফোর পড়াবো, একটা সফটওয়্যার টুল, হ্যাঁ,
যেটা দিয়ে আসলে অনেকগুলো সলিউশন হয়, ওই ক্লাসটাতে সবাই একটু থাকেন। আচ্ছা, তাহলে এখানে আপনার ইনিশিয়ালি বলে দিছিল কি যে অ্যাভেইলেবল এর ভ্যালু কত? অ্যাভেলেবল ট্রু ট্রু। হ্যাঁ, অ্যাভেইলেবল ভ্যালু ট্রু মানে হচ্ছে আসলে কত আপনার 1। 1 তাহলে নট অ্যাভেইলেবল মানে কি, এটা ট্রু নাকি ফলস? নট অ্যাভেলেবল তাহলে এটা কি ফলস না? নট অ্যাভেইলেবল মানে অ্যাভেইলেবল না। while এর ভিতরে তাহলে কন্ডিশনটা কি হয়ে গেল? অ্যাভেইলেবল ইনিশিয়ালি ট্রু ছিল, জি ঠিক আছে, ইনিশিয়ালি অ্যাভেইলেবল ট্রু। তাহলে আপনি নট অ্যাভেইলেবল মানে কি, এই কন্ডিশনটা কি হয়ে গেল তাহলে? পুরো কন্ডিশনটা ফলস হয়ে গেল না? জি ম্যাম ঠিক আছে, তাহলে পুরো নট অ্যাভেইলেবল মানে অ্যাভেইলেবল ট্রুই ছিল, তাহলে আপনি বললেন নট অ্যাভেইলেবল, তার মানে কন্ডিশনটা কি হয়ে গেল? ফলস হয়ে গেল। তাহলে জি ফলস যে হয়ে গেল, সেই কি হবে আপনার, এটা হলেও ভিতরে এই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ক্রিটিক্যাল সেকশনের ভিতরে ঢুকে অ্যাভেইলেবল এর ভ্যালুকে কত করবে? অ্যাভেইলেবল এর ভ্যালুকে এই যে ফলস করে দিবে, কারণ কি জি ইনিশিয়ালি কত ছিল অ্যাভেইলেবল এর ভ্যালু? ট্রু ছিল, ঠিক আছে। জি তাহলে নট ট্রু এই কথাটাই মানে হচ্ছে নট অ্যাভেইলেবল, তার মানে এটা কন্ডিশনটা ফলস। ফলস হলে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ঢুকে অ্যাভেইলেবল এর ভ্যালুকে কি করে দিবে? ফলস করে দিবে, যে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে। এখন যদি অন্য কোনো প্রসেস ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে চায়, তাহলে সে এসে দেখবে অ্যাভেইলেবল এর ভ্যালু কত হয়ে আছে? 0 হয়ে আছে। তাহলে অ্যাভেইলেবল এর ভ্যালু যখন ফলস মানে 0 হয়ে আছে, তাহলে সে এই লুপ ব্রেক করতে পারবে না, তাহলে সে যখন এখানে কন্টিনিউ করতে থাকবে এবং এটা এখানেই ঘুরতে থাকবে, ঠিক আছে। তার মানে কোনো প্রসেস ক্রিটিক্যাল সেকশনকে আসলে একবার এট এ টাইমে একটা প্রসেস এক্সিকিউট করতে পারছে। তাহলে P1 যখন এক্সিকিউট করে চলে যাবে, তখন সে আবার কোন ফাংশনকে কল করবে? রিলিজ লক। তাহলে রিলিজ লকের ভিতরে দেখেন কি লেখা, অ্যাভেইলেবল এর ভ্যালু কি হয়েছিল? P1 অ্যাভেইলেবল কে কি করে রাখছিল? কি করে রাখছিল? ফলস করে রাখছিল। তাহলে দেখেন চলে যাওয়ার সময় সে আবার কি করলো? ট্রু করে দিয়েছে ট্রু করে দিয়ে চলে গেল, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি অ্যাভেলেবল ভ্যালু ছিল ট্রু, ঠিক আছে। তাহলে সে যখন এটাকে কন্ডিশনে চেক করলো যে এটা নট ট্রু, তার মানে এটা একটা ফলস, ঠিক আছে, ফলস কথা। তাহলে সে কন্ডিশনকে ফলস বললো, তার মানে যখন ভিতরে ঢুকে সে কি করে দিল? অ্যাভেলেবল ভ্যালুকে ফলস করে দিয়ে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে থাকলো। ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করা হয়ে গেলে সে অ্যাকোয়ার রিলিজকে কল করলো। অ্যাকোয়ার রিলিজ মানে হচ্ছে আসলে অ্যাভেলেবল ইকুয়াল টু ট্রু করে দেওয়া। এটা করে দিলে তখন অন্য কোনো প্রসেস এসে আবার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে পারবে। আচ্ছা ম্যাম এই যে সিম্পলেস্ট ফর্ম অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য কি বলবো যে সফটওয়্যার সলিউশনকে ইমপ্লিমেন্ট করার একটা সিম্পলেস্ট সলিউশন, ঠিক আছে। আচ্ছা ম্যাম এই যে নট অ্যাভেলেবল এটা দিয়ে কি সে জিরো এক্সপেক্ট করছে এমন কিছু? হ্যাঁ, নট অ্যাভেইলেবল বলতে সে বোঝাচ্ছে যে এটা ট্রু না, এটা ট্রু ট্রু না। না হ্যাঁ, এটা বোঝাতে চাচ্ছে এটা ট্রু না। তাহলে যেমন কিন্তু ম্যাম আমরা ওইখানে বললাম যে 0 ইজ নট ইকুয়াল টু 0, তাহলে 0 ইজ নট ইকুয়াল টু 0 মানে কি, যে এটা কি আপনার ফলস হয়ে গেছিল না? তাহলে এটা হচ্ছে আমি বলছি নট অ্যাভেইলেবল মানে এটা ট্রু না, কিন্তু এটা তো আসলে ট্রু। জি ম্যাম না কিন্তু কথা হচ্ছে ম্যাম অ্যাভেলেবল ভ্যালু তো আপডেট হচ্ছে। এখন ধরেন অ্যাভেলেবল ট্রু আছে, তাহলে তো নট অ্যাভেলেবল সেক্ষেত্রে ফলস ছিল, কিন্তু অ্যাভেলেবল ইকুয়াল টু যদি ফলস থাকে তখন তো আবার নট অ্যাভেলেবল ট্রু হয়ে গেল না? এটা কন্ডিশনটা ফলস হয়ে গেল। অ্যাভেলেবল এর ভ্যালুটা আপনার ট্রুই ছিল, ঠিক আছে, যে অ্যাভেলেবল এর ভ্যালু আপনার ছিল ট্রু। হ্যাঁ, তাহলে অ্যাভেলেবল ট্রু, তাহলে এটা বলতেছে যে ট্রু না, এই কন্ডিশনটা ট্রু না আমি বলতেছি, ঠিক আছে। তাহলে ম্যাম এটাকে হোয়াইল ফলস দিলে ভালো হতো না? বুঝি নাই আমি। হ্যাঁ, এটা ইনিশিয়াল এটা করছে, এক একজন এক এক ভাবে সলিউশন করে, ঠিক আছে। এই জন্য এই যে আপনারা ডিজাইনার হিসেবে আপনাদের কাজই হচ্ছে এই অ্যাকুয়ার লক আর রিলিজ লক এই দুটো পার্টের কোড ডিজাইন করা, এইটাই কাজ। যারা সিনক্রোনাইজেশন নিয়ে কাজ করে, ঠিক আছে, যে তারা এটাকে কিভাবে ডিজাইন করছে এটা তাদের কাজ। ক্রিটিক্যাল সেকশন তো যে কোনো কিছু হইতে পারে, আচ্ছা ঠিক আছে। অ্যাজ এ ডিজাইনার আপনার কাজই হচ্ছে আপনি এই যে অ্যাকুয়ার আর রিলিজের এই দুটো কাজকে আপনি ডিজাইন করবেন। তো এই দুইটার জন্য খুব পপুলার একটা সলিউশন আছে, ঠিক আছে, সিমাফোর, ঠিক আছে। এই সিমাফোর সলিউশনটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর এখান থেকে আপনারা কি সিনক্রোনাইজেশনের প্রবলেম ল্যাবে করছেন? না ম্যাম করেন ম্যাম আমরা তো ল্যাবে আসলে অনেক পিছায় আছি ম্যাম, দেখা যায় ভালোই থিওরি থেকে পিছায় আছি। কোনটা পড়তেছেন ল্যাবে এখন তাহলে? ম্যাম আমরা হচ্ছে গিয়ে সবেমাত্র লাস্ট ল্যাবে ফোরকিং শেষ করছি। আচ্ছা, ফরকিং শেষ করছেন, তাহলে সিনক্রোনাইজেশন মনে হয় ঈদের পরে। হ্যাঁ, আমাকে বললো বদরুল যে সিনক্রোনাইজেশন ঈদের পরে। আচ্ছা ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, স্ল্যাকে হচ্ছে গিয়ে বদরুল স্যার হচ্ছে গিয়ে কিছু থ্রেডিং এর কোড দিছে এবং ওটা সলিউশনও দিছে। আমরা তো ম্যাম থিওরিতেও এরকম কিছু দেখি না এবং ল্যাবেও কিছু দেখি না, এগুলা কি মিডে আসবে যেহেতু থ্রেডিং চ্যাপ্টারটা মিডে আছে?
আচ্ছা, থ্রেড নিয়ে, হ্যাঁ, থ্রেডিং এর ওগুলো একটু রান করাই দেখবেন। ঠিক আছে, যেমন থ্রেডিং এর এই যে এই কোডটা কিন্তু থ্রেডের। ঠিক আছে, আপনারা হলো গিয়া থ্রেডের, আপনাদেরকে থ্রেডের তো ইয়াতে কিছু কোড দেওয়া আছে, মানে স্লাইডে কিছু কোড দেওয়া আছে না, থ্রেডে দেওয়া আছে না স্লাইডে? ম্যাম কিছু মনে হয় কোড আছে হ্যাঁ ম্যাম আছে, আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিন্তু স্টাডি করতে বলা হয়েছিল যে কিভাবে থ্রেড ক্রিয়েট করতে হয়, কিভাবে থ্রেড জয়েন করতে হয়। ঠিক আছে, থ্রেড জয়েনটা কিসের জন্য লাগে। ঠিক আছে, এবং আমি যখন বলছি আমি তখন টুকটাক একটু একটু করে কিন্তু বলে গেছি। যেমন ধরো এখানেও মিউটেক্স ইমপ্লিমেন্টেশন তোমার এই যে থ্রেড দিয়ে কিভাবে হয়, এখানে কিন্তু এটা বলছে। তাহলে ওইটা যদি এখন না জানেন তাহলে কিন্তু আবার এটা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, যেমন এইখানে কিন্তু আপনার এই যে থ্রেডই ক্রিয়েট করছে। ঠিক আছে, যেমন এখানে আপনার PID2 মানে দুইটা থ্রেড ক্রিয়েট করছে, এখানে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখানে সাম করছে, সাম করে আপনার আসলে সামের ভ্যালুটা কি আসলে এখানে মানে দেখাবে যে সাম, এই যে সামটা, এই সামটা হচ্ছে আপনার এখানে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করবে, মানে এইটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন এই সামটা এখানে। ঠিক আছে, এই দেখেন পি থ্রেড মিউটেক্স লক, সামের আগে পি থ্রেড মিউটেক্স লককে কল করছে, আর সামের পরে পি থ্রেড মিউটেক্স আনলক এটাকে কল করছে। তাহলে আপনারা একটু আগে কি পড়ছেন, অ্যাকুয়ার আর রিলিজ করছেন না? তাহলে এখানে দেখেন অ্যাকুয়ার আর রিলিজ না ইউজ করে পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স লক এটাকে ইউজ করতে, পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আনলক ইউজ করছে। মানে এখানে যে সাম যে ভ্যালুটা, এটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল সেকশন। এইটাকে আপনার কি করছে, আপনার মানে এই অ্যাকুয়ার লক আর রিলিজ লক এই দুটা ফাংশন দিয়ে আপনার কি করছে, আলাদা করছে। আর এইটুকু তো আপনার ওই যে থ্রেড ক্রিয়েশনের, যে দুইটা থ্রেড যদি ক্রিয়েট করে, তাহলে দুইটা থ্রেডকে ক্রিয়েট করলে সেই দুইটা থ্রেডকে আবার জয়েনও করছে। এই যে i=0, i<2। ঠিক আছে, এই যে আপনার এখানে এই যে এই এই ফাংশনকে কল করছে, তাহলে এই ফাংশনটা কোনটা, এই যে এই ফাংশনটা এন্টার ইনটু দ্য, এই ফাংশন করে আপনার থ্রেড ক্রিয়েট হয়ে সরাসরি কোন ফাংশনকে এক্সিকিউট করবে, এই ফাংশনকে এক্সিকিউট করবে। এই তো থ্রেড ক্রিয়েটের, এটা তো আপনারা জানেন, এই যে এটা অ্যাড্রেস এটা প্যারামিটার। ঠিক আছে, তারপরে এরপরে এখানে যে ফাংশনের নামটা থাকবে এই থ্রেডকে এক্সিকিউট করবে, এরপরে এটা হচ্ছে আপনার আর্গুমেন্ট হিসেবে আছে কি আপনার আইডি। ঠিক আছে, এখন এই জিনিসটা এখানে দেখেন একটা একটা করে দেখাই। তাহলে এখানে এটার জন্য হচ্ছে আপনার থ্রেড আন্ডারস্কোর .h, এটা হচ্ছে আপনার হেডার। এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ডিক্লেয়ারিং মিউটেক্স ভেরিয়েবল, এটা দিয়ে আপনার মিউটেক্স এর ডিক্লারেশনটা, যেরকম আগের বার থ্রেড ডিক্লারেশন আপনারা দেখছিলেন কি ছিল, PID আন্ডারস্কোর দিয়ে এভাবে থ্রেড ডিক্লেয়ার করছিলেন, আর এখানে এখানে মিউটেক্স ডিক্লেয়ার করতেন। এরপরে থ্রেড কি করছিলেন, ক্রিয়েট করছিলেন, এখন কি করবেন, মিউটেক্স ইনিশিয়ালাইজ করবেন। দেখেন পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স, হ্যাঁ, এই যে মিউটেক্স এর অ্যাড্রেস নাল। ঠিক আছে, এই মিউটেক্সটা কি হচ্ছে আপনার এই যে এটার অ্যাড্রেস। ঠিক আছে, এরপরে কি করছে আপনার দেখেন, এই যে কলিং অ্যাকুয়ার ফাংশন, এটার জন্য অ্যাকুয়ারকে কল করতে কলিং রিলিজ ফাংশন, রিলিজকে কল করছে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আপনার ডিস্ট্রয়িং দা মিউটেক্স আফটার মিউটেক্স, আপনি যে মিউটেক্স এই যে এটাকে যে ক্রিয়েট করছেন, ইনিশিয়ালাইজ করলেন, যে কোনো একটা মিউটেক্সকে ক্রিয়েট করলে সেটাকে আবার ডিস্ট্রয় করতে হয়। ঠিক আছে, যেমন আপনার আপনি একটা থ্রেডকে ক্রিয়েট করলে সেটাকে অবশ্যই কি করেন, জয়েন করেন না? ঠিক আছে, এটা ছড়াই দিই, আপনি যে কোনো একটা থ্রেডকে ক্রিয়েট করলে কি করেন, সেই থ্রেডকে আবার জয়েন দেন না কেন, জয়েন দেন যেন ওই থ্রেডটা মানে এক্সিকিউশন কমপ্লিট না হওয়া পর্যন্ত যেন মেইন ফাংশন আপনার ক্লোজ না হয়, আপনার যেন মেইন ফাংশনটা আগেই যেন রান শেষ না করে ফেলে, আপনার থ্রেডের কাজ যেন এক্সিকিউট কমপ্লিট হয়, সেই জন্যই আপনি থ্রেড আন্ডারস্কোর জয়েন দিয়ে ওই থ্রেড গুলাকে জয়েন দেন। ঠিক আছে, তাহলে এখানেও আপনার আপনি যখন মিউটেক্সকে আপনি এখানে ইনিশিয়ালাইজ করলে, এখানে মিউটেক্সকে আপনার ডিস্ট্রয়ও করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনার এই কিছুই নাই যে এই এন পার্সেন্ট যে মিউটেক্স দিয়ে এটার অ্যাড্রেস দিছে, সেকেন্ডটা হচ্ছে এটা হচ্ছে আপনার নাল, এখানে জাস্ট আপনার এটাকে মিউটেক্স থেকে আপনার ডিস্ট্রয় করতে। এখানে দুইটা থ্রেড ক্রিয়েট করতে, থ্রেড ক্রিয়েট করা তো খুবই ইজি, এই ক্রিয়েট করার এই ফাংশনটা আপনাদের কাছে নতুন না, দেখেই বুঝতেছেন যে দুইটা থ্রেড। ঠিক আছে, 0 থেকে শুরু করে 0 আর 1, দুইয়ের থেকে কম, মানে দুইটা থ্রেড ক্রিয়েট করতে, ওই দুইটাকেই আবার জয়েন করতে। তাহলে এখানে এর ভিতরে তাহলে কি ফাংশনকে কল করছে, ফাংশনকে কল করছে আপনার এই যে এইটা টি আন্ডারস্কোর ফাংক, এইটা এই ফাংশনটা, এই ফাংশনের ভিতরে কি হবে আপনার, তাহলে এন্টার ইন থ্রেড নাম্বার কত সেটা বলবে, যে কোন নাম্বার, তাহলে দুইটা থ্রেড ক্রিয়েট করছে T1 আর T2, তাহলে কয়টা থ্রেড ক্রিয়েট হয়েছে আপনার, দুইটা থ্রেড, ধরেন কি কি থ্রেড ক্রিয়েট হয়েছে আপনার, কাজ করে না কলম, ধরেন আপনার দুইটা থ্রেড ক্রিয়েট হয়েছে T1 আর T2, তাহলে এখানে কি হবে আপনার দুইটা থ্রেড ঢুকবে, ঢুকে কি করবে, এন্টার থ্রেড, ধরেন থ্রেড নাম্বার কত এন্টার করছে 2, থ্রেড নাম্বার কত এন্টার করছে 1,
তাহলে একটু খেয়াল করে দেখেন যে এটা যে আপনার যখন হচ্ছে আপনার বড় করে দিই, বড় করে দিয়ে দেখতে পাচ্ছি যে যখন আপনার কোনো একটা থ্রেড ঢুকে তখন 0 থেকে শুরু করে কত থেকে মানে 0 1 2, ঠিক আছে, পর্যন্ত ম্যাম। মানে 3 পর্যন্ত সে কাউন্ট করবে। ঠিক আছে, তার মানে আর একটা থ্রেড ঢুকলে কত কাউন্ট করবে, আবার 0 1 2 মানে 3 করে কাউন্ট করবে। তাহলে এটার আউটপুট যে কত কাউন্ট করছে সেই কাউন্টটা আপনার এখানে এই যে সাম, এই যে এটাকে দিচ্ছে। ঠিক আছে, যে প্রিন্টএফ টোটাল কাউন্ট এটাকে সাম হিসেবে এখানে দেখাচ্ছে এই যে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে অনেকের কথা যে এখানে তো আইডি আই পাস করানো, তাহলে এখানে আইডি আই এটা তো থ্রেড 1 নাকি 2, এটা আপনি কেমন করে বুঝলেন মিস? ঠিক আছে, তো 2 কেন লিখলেন? এটা তো প্রথমে থ্রেড 1 ও ঢুকতে পারতো। তো এইটাই বোঝানোর জন্য আপনাদেরকে এইটা দেওয়া হয়েছে যে আপনাদের এখানে যে থ্রেড ঢুকতেছে, আপনি যে থ্রেড ক্রিয়েট করছেন, ঠিক আছে, ক্রিয়েট করার পর তো সঙ্গে সঙ্গে এটাকে জয়েন করেন নাই, জয়েন করছেন কি দুইটা থ্রেড ক্রিয়েট করার পর, তারপর দুইটা থ্রেডকে আপনি জয়েন করছেন। এই জন্য কি আপনার প্রথমে থ্রেড 1 তারপর থ্রেড 2 ঢুকতে পারে, কিংবা প্রথমে থ্রেড 2 তারপর থ্রেড 1 ঢুকতে পারে, কিংবা থ্রেড 2 দুইবার ঢুকতে পারে, কিংবা থ্রেড 1 দুইবার ঢুকতে পারে। তো এটা আপনারা রান যখন করবেন তখন দেখবেন যে এক একবার এক এক অর্ডারে, এই যে এন্টার থ্রেড 2 এন্টার থ্রেড 1, কিংবা দেখতেছেন এন্টার থ্রেড 2 আবার এন্টার থ্রেড 2 আসছে। ঠিক আছে, এক এক অর্ডারে এক একবার কি করতেছে আপনার এটাকে এক এক অর্ডারে ঢুকতেছে। ঠিক আছে, কিন্তু এটা যদি আপনি ফিক্সড করতে পারতেন কিভাবে, এটা ফিক্সড করার জন্য একটা অপশন ছিল, এটা একটু চিন্তা করেন কিভাবে। এই যে জয়েন্টটাকে যদি একটার করে থ্রেড ক্রিয়েট করতেন, এখানে দুইটা একসাথে না করে একটা একটা করে থ্রেড ক্রিয়েট করতেন, একটা থ্রেড ক্রিয়েট করে যদি একটাকে জয়েন দিয়ে দিতেন, তাহলে 1 নাম্বার থ্রেডটাই আগে ঢুকতো, আবার 2 নাম্বার থ্রেড ক্রিয়েট করে আবার যদি থ্রেড জয়েন দিয়ে দিতেন তাহলে 2 নাম্বার থ্রেডটাই তারপরে ঢুকতো। ঠিক আছে, এগুলো একটু রান করে করে দেখবেন, আর বদরুল স্যার যে কোড গুলো দিছে ওগুলোও রান করে করে দেখবেন। ঠিক আছে, আপনাদেরকে কোড লিখা পরীক্ষায় আসবে না, হ্যাঁ বারবার করে বলে দিচ্ছি, কিন্তু আপনার কোডটা থেকে যে আউটপুটটা কি আসছে, যেখানে যেরকম ধরেন 3 লাইনের একটা আউটপুট আসছে, এরকম একটা আউটপুট কি আসতে পারে ওগুলো আপনাদের কাছে করতেই পারে।